ওকে, আমরা মনে হয় লাইভে চলে গেছি, কিন্তু আমাদের চেহারা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তো আমাদের সবাইকে দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা সবাইকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তো আমরা আরো কয়েকজন মানুষ ঢুকুক, আমাদের ভিউয়ার্সরা ঢুকুক, এর মধ্যে আমরা কথাবার্তা বলা শুরু করে দিই। আমরা এতক্ষণ অফলাইনে অনেক রকমের কথা বলছিলাম। আমার নাম রাজীব হাসান চৌধুরী, আমি একজন প্রাক্তন বিজ্ঞাপন কর্মী। বর্তমানে আমি এই পেশা থেকে আমি একটা পোস্ট দেখছিলাম ব্র্যান্ড প্র্যাকটিশনার্স এর, ওখানে আমার ডেসক্রিপশনটার মধ্যে লেখা ছিল উনি এখন অবসরে টরন্টোতে আছেন। তো সুন্দরভাবে ওরা আমার বয়সটা অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সো আজকের এই লাইভটায় যারা যারা এখন পর্যন্ত জয়েন করেছেন তাদের সবাইকে স্বাগতম। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স একটা অসাধারণ গ্রুপ। আমি খুব বেশি দিন ধরে এদের ব্যাপারে জানি না, কিন্তু যখন থেকে আমি জানা শুরু করলাম তখন দেখলাম দে হ্যাভ বিন ডুইং ফ্যান্টাস্টিক জব ফর দ্য ইয়াং মার্কেটিয়ার্স, ইয়াং ব্র্যান্ড প্রফেশনালস, এজেন্সি পিপল। এরকম একটা প্ল্যাটফর্মের খুব দরকার ছিল। সো থ্যাংক ইউ ব্র্যান্ড প্র্যাকটিশনার্স। আর এই লাইভটা অ্যারেঞ্জ করার জন্য আরো অনেক ধন্যবাদ। আমার সাথে আজকে যে তিনজন অতিথি আছেন, অতিথি বলাটা আসলে ঠিক না, আমরা এখানে সবাই হোস্ট, সবাই গেস্ট, তাদেরকে আলাদাভাবে পরিচয় করে দেওয়ার কিছু নাই। আমার সাথে আছেন হচ্ছে, আমি বয়সের দিক থেকে আসি, হ্যাঁ, সবচেয়ে সিনিয়র আছেন আমাদের ভাই আশরাফ বিন তাজ। আশরাফ ভাই বাংলাদেশের ব্র্যান্ডের একজন গুরু। আছেন গাউসুল আলম শাওন ভাই, শাওন ভাই হচ্ছেন আরেকজন গুরু। আর আছে অমিতাভ রেজা, উনিও আরেকজন গুরু। আমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের ডেজিগনেশন আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, সো আমাকে ডেজিগনেশন দেখতে গেলে যাইতে হবে। সো আই ডোন্ট থিংক ইটস রিকোয়ার্ড। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশরাফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভেরি গুড, খুব ভালো আছে এখন পর্যন্ত। চারিদিকে যা অবস্থা তাতে যে এখানে আমরা সবাই লাইভে কথা বলছি একজন আরেকজনের সাথে সুস্থভাবে, আমার মনে হয় এটাই অনেক বড় পাওয়া। ভালো আছে আলহামদুলিল্লাহ। শাওন ভাই আপনার কি অবস্থা? ভালোই, মাঝে মাঝে ডিপ্রেশন হয়, আবার কাটিয়ে উঠি, আবার চেষ্টা করি। আর এই হোম অফিস জিনিসটা খুব বিরক্তিকর হয়ে গেছে আর কি। এখন প্রতিদিন 10টা 12টা 14টা মিটিং করতে হয়। আগে টাইম শিডিউল ছিল, এখন সেটাও নাই। রাত 10টা 12টা, আবার মাঝে মাঝে এই ধরনের লাইভেও ঢুকতে হয়। সব মিলিয়ে স্ক্রিনের দিকে লম্বা সময় তাকিয়ে থাকাটা যন্ত্রণা আর কি। অমিতাভ রেজা আপনার কি অবস্থা? আমি ভালো বলবো। শুধুমাত্র অনিশ্চিত একটা ভবিষ্যৎ, সেটার কথা বাদ দিই। এছাড়া এই আইসোলেশন এবং নিজের সাথে থাকা, ঘরে বসে স্ক্রিপ্টে নিয়ে কথা বলা, এসব সব মিলে আমার খুব ভালো লাগতেছে। মানে সময়টা আমি খুব এনজয় করার চেষ্টা করতেছি এবং পজিটিভ থাকার চেষ্টা করতেছি। এটা আমার চেষ্টা, এবং আমার কোনো কমপ্লেইন নেই। এই 2 মাস আমি যে বন্ধ হয়ে গেছি, এটা নিয়ে আমার ব্যক্তিগত কোনো কমপ্লেইন নেই। যতটুকু কাজ অফিস থেকে করতেছি, হ্যাঁ, শুটিং, কিন্তু একভাবে তো মানে চর্চার মধ্যে আছি, ছবির প্রিপারেশন। আলহামদুলিল্লাহ, অমিতাভের কথা শুনে খুব ভালো লাগলো যে 2 মাস ধরে বাসায় বসে আছে, তারপর ওর কোনো টেনশন নাই। আমাদের অনেক টেনশন আছে, কি খাবো, কিভাবে করে চলবো। আমি শিওর আশরাফ ভাই এই ব্যাপারে অনেক ভালো বলতে পারবেন। যদিও আজকের আলোচনার মধ্যে তো মারা যেতে হবে। আমরা খুব বেশি কোভিড নিয়ে কথা বলবো না, কারণ আমি যা দেখছি যে বেশিরভাগ লাইভ হোক অথবা বেশিরভাগ টেলিভিশন শো হোক, সবসময় কোভিড নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমার ধারণা যা যা বলার সবকিছু বলা হয়ে গেছে, সো নতুন করে আর কিছু বলার নাই। হোয়াট আই এম এক্সপেক্টিং অর উই আর এক্সপেক্টিং ফ্রম অল দ্য ভিউয়ার্স আর লাইক, আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে করবেন। আমার সাথে যে তিনজন আছেন তারা তাদের 3 সাইডে, একজন নির্মাতা, একজন বিজ্ঞাপনের ক্ষেত্রে এবং একজন ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে বাংলাদেশের 3জন টপ মানুষ। তো তাদের কাছ থেকে শেখার যতটুকু পারেন চেষ্টা করবেন। আমরা গল্প করব। আমি অফলাইনে বলে নিচ্ছিলাম যে সবাইকে প্রশ্ন করতে পারি, কারণ আমরা একটু বয়সের তারতম্য থাকলেও আমরা সবাই বন্ধু। সো আমরা ওভাবে করে একটা আড্ডাবাজির সেশন করতে চাই। আমাকে বেশ কিছু প্রশ্ন আগে থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমি সেই প্রশ্নগুলো হয়তো বা কিছু কিছু করে করব, এবং লাইভ কমেন্টস থেকে আমি প্রশ্ন নিব। তো আমি শুরু করি আমাদের আলোচনাটা। হ্যাঁ, এখন ঝামেলা হয়ে গেছে কি জানেন, সেটা হচ্ছে খুব বেশি ফর্মাল না, তো কোথায় যে কি আছে সেটা খুঁজে পাচ্ছি না। আমি প্রথমে শাওন ভাইকে একটা প্রশ্ন করি। শাওন ভাইকে একটা প্রশ্ন করেছেন একজন, আমি নামটা পাইনি। সেটা হচ্ছে যে যখন একাডেমিক সাইটগুলোতে যে প্রশ্নটা সেরকম, আমার প্রশ্ন হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন ছাত্রছাত্রীদেরকে মার্কেটিং বিষয়ে পড়িয়ে থাকি, সেখানে আমরা বেশিরভাগ সময় অন্যান্য দেশের বিভিন্ন ব্র্যান্ডের সাকসেস স্টোরি পড়িয়ে থাকি। আমাদের দেশের ব্র্যান্ডগুলোর সাকসেস স্টোরি পড়ানোর মতো কোনো কেস ম্যাটেরিয়াল আমরা পাই না। যদি কোনো কোলাবোরেশনের মাধ্যমে আমরা আমাদের দেশের ব্র্যান্ড কেস স্টাডিগুলোকে আমাদের ছাত্রছাত্রীদের পড়াতে পারতাম, তাহলে আমরা আরো বেশি মার্কেট ওরিয়েন্টেড ছাত্রছাত্রী তৈরি করতে পারতাম। এই বিষয়ে আপনার মতামত যদি আপনি আমাদেরকে একটু বলেন। আসলে মতামত তো একদম আমি একমত। মানে মতামত তো অন্য কিছু হওয়ার কোনো কারণ দেখি না আমি। কারণ আমার কাছে সবসময় মনে হয় যে আমাদের দেশ, আমাদের জিওগ্রাফি,
আমাদের কালচার, আমাদের হিস্ট্রি সবই তো আলাদা। তো আমাদের কেস স্টাডিও আলাদাই হবে, আমাদের ব্র্যান্ড আলাদা হবে, বিকজ ব্র্যান্ড তো আসলে তার মানুষকে নিয়ে, আর মানুষ যখন অন্যরকম হয় তার ব্র্যান্ডের বিহেভিয়ার অন্যরকম হয়, সে চলার পথটা অন্যরকম হবে। তো সেই সাকসেস যে স্টোরিগুলো আমাদের কাছে আছে সেগুলোকে আসলে আমি একদমই একমত, যেটাকে আসলে একটা ছোট্ট ল্যাকিং হচ্ছে কি যে আমাদের আসলে এই কোলাবোরেশন গুলো হচ্ছে না, কিংবা ফর্মালি যে কেসটাকে বিউটিফুল ডিজাইন করা দরকার কেস স্টাডিগুলোকে, সেগুলো হয়নি আসলে কাজগুলো, এটা আমি এগ্রি করি। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমার কাছে মনে হয় যে নিজেদেরকে একটুখানি মানে বিশুদ্ধ, মানে আমাদের নিজেদের একটু কি বলবো, মানে একটু সাবাসী দেওয়া উচিত যে আমরা কিন্তু কাজ কম করা হয়নি আসলে। মানে তোমার কথাই বলি, আশরাফ ভাই হোক, আমরা হোক, আমরা সবাই কিন্তু অনেক ইন্টারেস্টিং কেস স্টাডিজ এর আসলে অংশ, যেগুলো আমাদের জন্য অনেক পিকুলিয়ার আমাদের জীবনের এক্সপিরিয়েন্স আছে। মানে সো আমার কাছে মনে হয় যে ইটস ভেরি গুড আইডিয়া। ইনফ্যাক্ট আমার শুনে খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয় আই লাভ টু কোলাবোরেট উইথ সামবডি। মানে আমরা যেটা করিনি, নো যে এটা আগে ছিল না এই প্র্যাকটিসটা, কিন্তু গত 7-8 বছর ধরে শুরু করেছি এটা আমরা, যে আমরা উই হ্যাভ স্টার্টেড মানে ক্রিয়েটিং কেস ভিডিওস নাও। আমরা তখন শুরু করেছি এটা, যে স্পেশালি আফটার স্টার্টেড জয়েনিং ক্যানে যেহেতু জয়েন করি আমরা, এখন বিভিন্ন অ্যাওয়ার্ড জয়েন করি, কিংবা ইন পক্ষে মানে একদম নিজের পক্ষে আমাদের ঢাকার যে ব্র্যান্ড, মানে ব্র্যান্ড অ্যাওয়ার্ড যেটা হয়, শরীফ ভাইরা যেটা করে, ব্র্যান্ড ফোরাম যেটা করে, ওটার জন্য কিন্তু একটা কেস ভিডিও আমাদের করতে হয়। সো এক ধরনের একটা প্রজেক্ট চালু করছে। তার সাথে যদি একটু একাডেমিশিয়ানদের হেল্প পাওয়া যায়, তাহলে কিন্তু এটা খুবই সুন্দর করে ফর্মালাইজ করা সম্ভব, এবং যেটা আসলেই ছাত্রদের কাজে লাগবে আমি বিশ্বাস করি। ওকে, আশরাফ ভাই কিছু অ্যাড করতে চাচ্ছেন? হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন শাওনের কাছে গেছে। আমি যে এখানে হয়তো একটু কন্ট্রিবিউট করতে পারবো, সেটা হচ্ছে আমি মানে কনফার্ম করতে চাই যে দ্য ইনিশিয়েটিভ ইজ অলরেডি দেয়ার। আমরা কিন্তু অলরেডি এশিয়া মার্কেটিং ফেডারেশন থেকে এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, আইবিএ সবাই মিলে একটা সাউথ এশিয়া কেস বুক কিন্তু তৈরি হচ্ছে উইথ অল দ্য সাকসেস স্টোরিজ অফ দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, এইখানকার জন্য কিন্তু আলাদা করে তৈরি করা হচ্ছে। এখানে এখন খালিদ ভাই ছিলেন, আগে নিলসনের এমডি, উনি তো কোলাবোরেট করছেন, বিকজ অ্যাকচুয়ালি টু হ্যাভ কেস স্টোরিজ ইউ অলসো নিড কেস রাইটার্স। আমরা তো কত থাকে, কিন্তু এটাকে আসলে কেসের মতো করে একাডেমিক ওয়েতে যাতে একাডেমিক ওয়েতে ইউজ করা যায়, সেটার জন্য একটা কাঠামো দিতে হয়, একটা স্ট্রাকচার দিতে হয়। সেটার জন্য আমাদের স্যাররা, আমাদের ফারাদ স্যার, খালিদ ভাই, এনারা সবাই কাজ করছেন, এবং এটাতে কোটলার সেন্টারও কিন্তু ইনভলভ হয়েছে। সো দিস ইজ এ গুড থিং। আমরা এটা যখন পাবলিশড হবে, ইউ উইল বি হ্যাপি। বাংলাদেশ থেকে বেশ কিছু কেস আছে। হ্যাঁ, তবে আমার কাছে মনে হয় যে মানে আশরাফ ভাই যেটা বললেন, একটা স্পেসিফিক একটা ইনিশিয়েটিভ যেটা সম্বন্ধে আমরা কেউ জানি না। ফর এক্সাম্পল, আমি যেমন জানতাম না। জি, আসলে এটা নতুন। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে আসলে কেসেরই ওখানে ওই ফেসবুকে হয়তো বা 10টা 20টা 30টা কেস থাকবে, কিন্তু এর বাইরেও আরো 200 কেস রয়ে গেছে আসলে। অ্যাবসলিউটলি নেওয়া হয় কোনো অসুবিধা নেই, বিকজ প্রতিটা কেসই কিন্তু তার নিজের মতো করে ইউনিক, যে কারণে অনেক এক্সাইটিং মানে পয়েন্ট অফ ভিউ বের করে আনতে পারে অ্যাবাউট ডিফারেন্ট স্টাফ। বিকজ আমাদের ইউনিভার্সিটিগুলোতে এরকম ইনাফ লোকাল কেস স্টাডি নেই, এটা আমরা খুব ভালো করে জানি। আমরা পড়াতে গেলে টের পাই যখন যাই পড়াতে। আমি একটা ইন্টারেস্টিং কেস বলি, যেটা আমি জানি না কোনো জায়গায় অফিসিয়ালি কোনো রেকর্ড হয়েছে কিনা। আমি এখানে দুজনই আছেন, অমিতাভ আছে, শাওন আছে। আমরা আয়নাবাজি, আমরা যখন কিন্তু প্রচুর মার্কেটিং কনফারেন্সে, আমাদের ডিজিটাল মার্কেটিং কনফারেন্সে অনেক জায়গায় আয়নাবাজি কেম আউট অ্যাজ এ কেস, এবং ইট ওয়াজ প্রেজেন্টেড ইলাবোরেটলি ওয়্যার দ্য সিনেমাটা ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু প্রথমে পুরো ক্যাম্পেইনটা লঞ্চ করা হয়েছিল, এবং ভেরি ইন্টারেস্টিং লঞ্চ, এবং এটার জন্য কিন্তু অন্য কোনো কিছু করা হয়নি। সো এই যে একটা জিনিস, এটা কিন্তু ইট শুড বি রেকর্ডেড, এবং ভেরিয়াস টাইপ অফ প্রোডাক্টস এন্ড ব্র্যান্ডস ক্যান বি देयर, ইট শুড বি রেকর্ডেড। এবং এটা কিন্তু আসলে শাওনের কথার সাথে আমি পুরোপুরি একমত। আমি এখানে বলি যে আমাদের কিছু কেস স্টাডি যে একদম নাই তাও না। ধরেন আমাদের যেটা হালাল সাবানের যে কেস স্টাডিটা ছিল, দ্যাট ওইটা কোথায় অনেক বড় বড় বইয়ের মধ্যে ওইটার রেফারেন্সগুলো সবসময় থাকে। বাট হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা আমি বুঝি যে বিইং ইন দ্য অ্যাডভার্টাইজিং সাইড, এক সময় আমরা নিজেরা আমাদের ক্লায়েন্টের বিজ্ঞাপন করতে আমরা যতটুকু না নিজেদের সময় ব্যয় করি, আমরা আমাদের নিজেদের এফোর্টগুলোকে প্রিজার্ভ করতে অথবা সেগুলাকে প্রেজেন্টেবল করতে আমরা হয়তো বা অনেক বেশি উদাসীন। সো সেটা এখানটাতে আপনারা সবাই আছেন, শাওন ভাই আছেন, আশরাফ ভাই আছেন, অমিতাভ আছো। সো আমরা এখন থেকে যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই নেক্সট যারা যেই বাঞ্চটা ঢুকবে, দে উইল গেট আ লট অফ গুড কেস স্টাডিজ। এবং এমন না যে
গুড কেস স্টাডিজ আমাদের নাই, আমাদের অসম্ভব ভালো ভালো ক্যাম্পেইন আমাদের প্রচুর আছে সেগুলো নিয়ে, এবং আমাদের এখন কানসে উইন করা আমাদের ক্যাম্পেইন আছে। সো এমন না যে আমাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট গুলা নাই। আমি অমিতাভের কাছে একটু পরে আসি। আমি আরেকটা প্রশ্ন যদি আমি করতে চাই এখানে, আমি দুইটা কথা একটু বলে নেই। এক হচ্ছে যারা দেখছেন তারা যদি তাদের প্রোফাইলে এটাকে শেয়ার করেন অথবা তাদের বন্ধুদেরকে ট্যাগ করেন তাহলে দেখতে পারবেন, কারণ এত তিনজন গুণী মানুষের সাথে কথা বলছি যারা মার্কেটিং প্রফেশনে ইন্টারেস্টেড, অ্যাডভার্টাইজিং ইন্টারেস্টেড, তারা যেন এটা মিস না করে। এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। আরেকটা কথা এইটার সূত্র ধরে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমি একটা সময় একটা টিভি শো করতাম যেটার নাম ছিল এ ফর অ্যাডভার্টাইজিং। সো ওইটাতে শাওন ভাই এসেছিলেন, অমিতাভ এসেছিল। ওই প্রোগ্রামটাতে আমি বিভিন্ন রকমের অ্যাডের বিহাইন্ড দ্য সিন স্টোরি নিয়ে আমরা কথা বলতাম, স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতাম, আমরা ইন্টারন্যাশনাল ভালো ভালো ক্যাম্পেইন নিয়ে কথা বলতাম। সো আমি বেশ কিছুদিন ধরে চিন্তা করছিলাম যে এই শোটাকে আমি আরেকবার নতুন ফরম্যাটে নিয়ে আসবো। সো এটা আমাদের ভিউয়ারদের জন্য জানাই, এবং শাওন ভাই আছেন, আশরাফ ভাই আছেন, অমিতাভ আছেন। এই প্রোগ্রামটা আমি আবার শুরু করছি এখন, যেহেতু এই ফেসবুক লাইভের কল্যাণে অনেক কিছু সহজ হয়ে গেছে। সো এটার একটা ডিজিটাল ভার্সন অথবা ওয়েব ভার্সন আমি হয়তো খুব তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছি। ভালো আইডিয়া। সো দ্যাট ক্যান বিকাম অ্যানাদার আর্কাইভ ফর কেস স্টাডিজ, যেটা হয়তো বা স্টুডেন্টরা অথবা ইয়াং প্রফেশনালরা পরবর্তীতে দেখতে পাবেন। আমার জন্য সুবিধা হচ্ছে গিয়ে যে আগে টেলিভিশন প্রোগ্রামে একটা টাইম লিমিটেশন ছিল, যে হয়তো বা একটা কেস স্টাডি নিয়ে আমি 10 মিনিট কথা বলতে পারতাম, যেটা আসলে কিছুই না। এখন শাওন ভাইকে যদি আমি এখন নকিয়া নিয়ে জিজ্ঞেস করি, আমি শিওর শাওন ভাই 2 ঘন্টা গল্প করতে পারবেন, তাই না? এখন আসিফ ভাইকে যদি আমি এখন কঙ্কা নিয়ে জিজ্ঞেস করি, তানভীরকে যদি জুই নিয়ে জিজ্ঞেস করি, ও প্রচুর প্রচুর গল্প হবে। সো এটা আমি খুব শীঘ্রই শুরু করব, আপনারা আশা করি সাথে থাকবেন। অবশ্যই। একটা প্রশ্ন আসছে, অনেক প্রশ্ন আসছে আসলে। আমি প্রথমে একটু ক্ষমা প্রার্থনা করে নিতে চাই, এত প্রশ্ন হয়তো আমি করতে পারবো না, কিন্তু কিছু কিছু হয়তো বা ধরবো। একজন সেরাজুম হাসিব জিজ্ঞেস করেছেন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কমিউনিকেশন বা অ্যাডভার্টাইজিং রিলেটেড না হলে কি এই সেক্টরে আসা যায়? শাওন ভাই উত্তর দিয়েন না, অমিতাভ উত্তর দিয়েন না, আশরাফ ভাই উত্তরটা দেন। আমি জানি আপনি খুব সুন্দর করে এটা উত্তর দিতে পারবেন। রাজীব হাসান চৌধুরী হচ্ছে ফিজিক্স এর থেকে ঢাকা ইউনিভার্সিটি অনার্স করা। অ্যাপ্লাইড ফিজিক্স। হ্যাঁ, অ্যাপ্লাইড ফিজিক্স, ফিজিক্স তো না, অ্যাপ্লাইড ফিজিক্স। তো আর আমার মনে হয় এর থেকে বেশি কিছু বলার দরকার নাই। আমি যদি উত্তরটা দেই, আমাদের এখানে শাওন ভাই ইজ ফ্রম ইকোনমিক্স, অমিতাভ ইজ ফ্রম ইকোনমিক্স, আমি অ্যাপ্লাইড ফিজিক্স। আমাদের এখন অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি যারা লিড করছে, তানভীর ইজ ফ্রম অ্যাপ্লাইড ফিজিক্স, তৌফিক ইজ ফ্রম কম্পিউটার সায়েন্স। সো আমি ঠিক জানি না এখানে কমিউনিকেশন বা অ্যাডভার্টাইজিং ব্যাকগ্রাউন্ডটা আসলে কি, আমি ওইটা এখনো জানি না। মানে ইজ দেয়ার এনি ফর্ম করছিল পরবর্তীতে? হ্যাঁ, আমার পড়ার সুযোগ হচ্ছিল একটা মাস্টার্সে গিয়ে। কিন্তু আমার কাছে মনে হয় রাজীব, মানে অ্যাডভার্টাইজিং মানে আমাদের সময় যেরকম আমরা শুরু করেছিলাম আর কি আমরা, আর এখন যেদিকে যাচ্ছি আর কি, যেহেতু কম্পিটিটিভ হচ্ছে, একটু জানাশোনা থাকাটা খারাপ না। তবে বিজ্ঞাপনও তার নিজের মতো করে ইভলভ করেছে আসলে। কারণ এখন যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং অনেক ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট। যারা প্ল্যানিং এ কাজ করতে চায় তাদের জন্য একটুখানি প্ল্যান, একটু স্ট্র্যাটেজির ব্যাপারটাকে, মার্কেটিং এর একটু জ্ঞান নিয়ে আসাটা খারাপ না। আচ্ছা, এখানে ও আবারও কোশ্চেনটা করেছে, আমি জানতে চাই কিভাবে আসা যায় ভাইয়া। আমি জানি, কিন্তু কিভাবে আসা যায়? সো আপনারা যারা এজেন্সিতে আছেন অথবা ব্র্যান্ডে আছেন, তারা যদি একটু উত্তরটা দেন যে কিভাবে আসা যায়, মানে হোয়াটস দ্য এন্ট্রি পয়েন্ট? শাওন ভাই? আসলে মানে খুব খুব অর্গানাইজ কোনো এন্ট্রি পয়েন্ট আসলে এরকম ভাবে আসলে নাই। মানে যদি জিজ্ঞেস করা হয় কাউকে, এটা আসলে এক্স্যাক্টলি যেভাবে করে যে কোনো চাকরির জন্য মানুষ ট্রাই করে এরকম ভাবে অ্যাপ্লাই করতে হয় ফর এনি এজেন্সি। আর সে যদি নিজেকে শুরু করতে চায়, স্টার্ট আপস আর বিগ স্টোরিজ না, আমাদের সব বিষয়ে স্টার্ট আপ আছে, স্টার্ট আপ করতে চাই করতে পারে। মানে আদারওয়াইজ এখানে আমি যেটা প্রশ্ন করি শাওন আশরাফ ভাইকে, শাওন ভাই ম্যাথমেটিক্সে পাস করছে একটা ছেলে, কিন্তু সে কপিরাইটার হিসেবে বা ভিজুয়ালাইজার হিসেবে জয়েন করতে চায়, তুই কি নিবিন বা তুই তখন কি দেখবি? তার টেস্ট করবো, শিওর কপি টেস্ট দিবে, ভিজুয়াল টেস্ট দিবে, তাই এমন কি ঘটনা নাকি? আমরা জানি কি কি সফটওয়্যার, ব্রিফ পাবে ছোট্ট একটা, আমি বললাম হয়তো কপিরাইটারকে আসলে যে একটা কলম আর একটা পেন্সিল নিজেদের মধ্যে আলাপ করতেছে। আচ্ছা, ওটা ওই টেস্টের মধ্যে দিই, এটা এন্ট্রি পয়েন্ট এটাই তার। ইট হ্যাজ টু বি। না, কিন্তু অ্যাডভার্টাইজিং ইজ নট অ্যাবাউট কপিরাইটিং এন্ড ভিজুয়ালাইজিং। আমি বলতে চাচ্ছি, আমি উদাহরণ দিলাম আর প্ল্যানিং, মিডিয়া প্ল্যানিং কিংবা একটা উদাহরণ দিলাম, মানে ওইটাও ঠিক যে স্ট্র্যাটেজি
মানে স্ট্র্যাটেজি বা মিডিয়া প্ল্যানিং এর মানুষরা একটু আসলে একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে সুবিধা, ওইটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছাড়া একটু ডিফিকাল্ট। কিন্তু ক্রিয়েটিভের জন্য আসলে কোনো ওরকম ইনস্টিটিউশনও নেই, শেখার জায়গাও নেই, সেটা প্রয়োজনও আছে বলে আমার মনে হয় না। কিন্তু যেটা লাগে সেটা প্রচুর আগ্রহ লাগে, একটা পড়াশোনা লাগে, নিজের দেশটাকে জানতে হয়, সাহিত্যটা পড়া থাকলে খুব সুবিধা হয়, এগুলো মনে হয় প্রয়োজনীয়তা আছে। আমি দুইটা কমিউনিকেশন ওভারঅল, মানে কমিউনিকেশন অ্যাজ এ হোল যদি অ্যাজ এ প্রফেশন চিন্তা করি, কমিউনিকেট করতে পারতে হলে নিজের দেশের মানুষের কাছে বা যে দেশের কাছেই হোক, আসলে ওই ব্যাকগ্রাউন্ডটা না থাকলে কমিউনিকেশনের ভাষাটা তৈরি করতে পারবে না, কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজটা তৈরি করতে পারবে না। যদি একটা মানে বলার মতো কথ্য ভাষা তৈরি হবে, কিন্তু হয়তো হৃদয়ে সেটা পৌঁছবে না। সো এই জিনিসটার জন্য আসলে পুরো হোলিস্টিক একটা নলেজটা দরকার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা প্যাশন থাকতে হয় আসলে, হিস্ট্রি, কালচার, এই জিনিসটা জানা, কন্টেম্পোরারি ইস্যুস গুলি জানা, এটা আসলে একটা প্যাশনের ব্যাপার। এটা যদি থাকে তাহলে বাকিটা আগ্রহ থাকলে এটাতে আসা সম্ভব। আমিও খুব ছোট করে এই প্রশ্নটার উত্তরটা দিয়ে আমি অন্য প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে যে ইটস জাস্ট লাইক আদার প্রফেশন। শাওন ভাই যেটা বললো, যে এখন ন্যাশনাল টিমে ক্রিকেট খেলতে গেলে কি করতে হবে? প্রিপেয়ার তো করতে হবে, নিজেকে ফিজিক্যালি ফিট থাকতে হবে, স্কিল গুলাকে নিয়ে কাজ করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি পুরো খেলাটার ব্যাপারে জানতে হবে। সো অ্যাডভার্টাইজিং, মার্কেটিংও সেম ঘটনা, এখানটাতেও জানতে হবে। আর আমরা যারা রিক্রুট করতাম অথবা এখনো করি, আমরা ওইগুলাই দেখি একটা ছেলের মধ্যে অথবা একটা মেয়ের মধ্যে, সে কতটুকু ট্রু আর কতটুকু সে ফেক করতেছে। এটা আসলে আমরা বোধহয় এক্সপেরিয়েন্স দিয়ে বুঝতে পারি। সো একটা এজেন্সিতে ইন্টারভিউ দিতে গিয়ে এই ঠুং ফাং ঠাসঠুস বললেই আসলে বোধহয় হয়ে যায় না। সো আমরা নলেজের বেসটা চেষ্টা করি বুঝার, ওই জায়গাটা আমরা সবসময় চিন্তা করি। একটা প্রশ্ন আসছে, রাফসান শাবাব, হোয়াটস দ্য কমন ফ্যাক্টর ইন অল অফ ইউ? অমিতাভ বলবা নাকি? I don't know কমন ফ্যাক্টর কি। আমরা আসলে আমার মনে হয় একটা কমন ফ্যাক্টর আমি বলতে পারি, আমরা সবাই খুব মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে উঠছি। এইটা কি কমন ফ্যাক্টর অমিতাভ? মানে আমাদের ইন্ডাস্ট্রিতে তো নিশ্চয়ই উচ্চবিত্ত বন্ধু আছে, সো তারাও তো দে আর ডুইং। বলতে চাচ্ছি আমরা চারজনের কথা বলতেছি, তো আমি তোমার পরিবার সম্বন্ধে জানি তো খুব ভালো মতো, শাওনের পরিবার সম্বন্ধে জানি। সো মধ্যবিত্ত পরিবারের যে নিজস্ব একটা সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড থাকে, যেটা আসলে আমাদের জীবন দর্শনে পরে বিজ্ঞাপনে অনেক কাজে লাগছে বলে মনে করে। আমি তোমার ব্যাপারটা তো 100% জানি, এবং শাওনের ব্যাপারটাও জানি, যে ওর যে পরিবার থেকে যেভাবে বেড়ে উঠছে, সাদি মামারা বা সাদি ভাইরা যেরকম থেকে ও যে ফ্যামিলি থেকে বেড়ে উঠে, মোহাম্মদপুরে বেড়ে ওঠা, তুমি তার কলাবাগানে, ভূতের গলির, আমি ভূতের গলির কলাবাগানে, মানে এই যে মধ্যবিত্ত মহল্লা, এই সব কিছু মিলায় আমরা না এই শহরটার নিউয়েন্সেন্সের সাথে আমরা খুবই কানেক্টেড ছিলাম সামহাও, এই মধ্যবিত্তের কারণে। আমি আসলে প্রতি সপ্তাহে মানে আমার মনে আছে খুব ছোটবেলায় একটা কোক খাওয়ার জন্য, যেন ঈদে যখন আমি সালামি পেতাম, সেটাই খুব আনন্দ হইতো, একটা কোক কিনে খেতে পারতাম। এই যে একটা অদ্ভুত আনন্দ। এবং আমরা 90-এর গণ আন্দোলনের সময় রাস্তায় ছিলাম, আমরা রাস্তার মধ্যে ছিলাম, আমরা তো ক্লাস 10, 11, 12 পড়ি, 9, 10 পড়ি, তারপরও মানে এই যে মধ্যবিত্ত পরিবারের একটা পড়ালেখা, এক ধরনের বা কি জানি একটা ছিল, বাসায় সবাই বসে একসাথে টিভি দেখে, সব মিলায় আমার মনে হয় যে ওই কমন ফ্যাক্টর যদি বলতে পারিস, আমার মনে হয় যে ওইটা একটা খুব ইন্টারেস্টিং কমন ফ্যাক্টর আমার লাগে আর কি। আমি আসলে কানেক্ট করতে পারি, আমি শাওনার তোমার সাথে যত সহজে কানেক্ট করতে পারি, বা এরকম ব্যাকগ্রাউন্ড থেকে যারা ইভেন তানভীরের সাথে অনেকের সাথে আমি কানেক্ট করতে পারি না। আমার মনে হয় উইথ অল ডিউ রেসপেক্ট, অনেক দারুণ মানুষ, ট্যালেন্টেডও হইতে পারে, কিন্তু একটু সমস্যা হয় আমার কানেক্ট করতে, যতটা সহজ হয় আমার শাওনটা। না, কিন্তু সেটা আমি তাই আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আমরা আগেও আলোচনা করছি, এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা, যে আমাদের সিমিলার ব্যাকগ্রাউন্ড, সিমিলার বেড়ে ওঠা, সমসাময়িক সময়ে বেড়ে ওঠা সবই জরুরি, এবং আমরা যে জেনারেশন সেটাও খুব জরুরি। কিন্তু আমার কাছে এটাও মনে হয় যে বিজ্ঞাপন তো নিজের মতো করে কিন্তু পাল্টাচ্ছেও বটে। আমি যেভাবে করে আজ থেকে 10 বছর আগে বিজ্ঞাপন করতাম আর এখন যেভাবে করে বিজ্ঞাপন নিয়ে ভাবি, দুটো একটা অদ্ভুত তফাৎ আছে। আমার কাছে এটাও মনে হয় যতটা জরুরি আসলে আমাদের বড় হয়ে ওঠা, কিভাবে বড় হয়ে উঠেছি, কারণ মানুষ আসলে তার 12 বছর বয়সের পরে তো বড় হয় না আদতে। মানুষ 12 বছর বয়সের মধ্যে এক ধরনের একটা পরিবেশে যেই মানুষগুলোর মাঝখানে বড় হয়, যে ভালোবাসা, যে প্রেম, যে বিশ্বাস, যে ভ্যালুজ নিয়ে বড় হয়, সেটার খুব বেশি পরিবর্তন হয় না আসলে। এখন যেটা আমার কাছে এখন যেটা মনে হয়
সেই অদ্ভুত সব পরিচালনা গেছে, শুধু সেইটুকু না, ভাবনায় পরিবর্তন এসেছে। এখন শুধু বিজ্ঞাপন করলে হয় না, এখন আসলে প্রজেক্ট ভাবতে হয়। হোয়াট ইজ মাই প্রজেক্ট আর কি, এই প্রজেক্টে মাল্টিপল পার্টনার্স কারা, বিজনেস কি করে আসলে ম্যানেজ করবো আমি তোমাকে দিয়ে, এবং শুধু আমার ব্যবসা না, ক্লায়েন্টের ব্যবসা নিয়ে ভাবতে হয় এখন আমাকে। শুধুমাত্র মার্কেটিং এন্ট্রিটুকু নিয়ে, শুধুমাত্র কমিউনিকেশন এন্ট্রিটুকু নিয়ে ভাবলে আজকাল চলছে না, এটা আমরা ইংরেজিতে দেখতে পাচ্ছি, ইভেন মাল্টিন্যাশনাল ক্লায়েন্টস। এই কোভিড সিচুয়েশন নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম না আমরা, তো কোভিড এর সময় আমি দেখেছি, আমরা যতগুলো ক্যাম্পেইন করেছি ওখানে এসে আমাদেরকে ভাবতে হচ্ছে অন্য সবাইকে নিয়ে, মানে অন্য সবকিছু মিলে ভাবতে হচ্ছে যে আমরা গ্রামীণ হিসাবে যাচ্ছি আমার দেশগুলোতে ক্যাম্পেইন করেছি, যারা দেখেছে তারা জানে, ওটাতে কিন্তু আমরা ভাবতে হচ্ছে ব্র্যাকের সাথে মিলে কিভাবে করা যায়, টাকাটা আসলে কিভাবে করে আসবে, কিভাবে করে যাবে, কত টাকায় আসলে পরিবারগুলো চলতে পারে, তাহলে কিভাবে করে করব, এই পুরো ভাবনার সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত অ্যাজ এন অ্যাডভার্টাইজিং এজেন্সি, যেই কাজটা আগে আসলে কখনোই ছিল না আমাদের, আমার মনে পড়ে শুধু একটা বিজ্ঞাপন বানানো চলতো। আমি মানে এই প্রশ্নটার উত্তরে আমার একটা, যেটা আমি আপনাদের কথা শুনতে শুনতে ভাবছিলাম, শিওর আমি বলার পর আপনারা এগ্রি করবেন এটার সাথে, সেটা হচ্ছে এখানে অমিতাভ, আমি, শাওন ভাই, আশরাফ ভাই, আমরা যারাই আছে, অথবা আরো আমাদের যারা বন্ধু ক্রিয়েটিভরা আছে, অ্যাডভার্টাইজিং এ আছে, মার্কেটিং আছে, আমাদের কমন ফ্যাক্টরটা বোধ হয় আমরা খুব ভালো অবজার্ভ করতে পারি। আমরা আমাদের আশেপাশের লাইফ থেকে আমরা অনেক কিছু অবজার্ভ করি। আমরা একটা মানুষ যদি একটা রাস্তার পাশে চুপচাপ একা বসে থাকে, আমরা ওইটার মধ্যে থেকে একটা গল্প খোঁজার চেষ্টা করি, আমরা বোঝার চেষ্টা করি, সেখান থেকে হয়তো অনেক ইমোশনাল গল্প তৈরি হয়ে আসে। আমরা অনেক ক্যাম্পেইন আইডিয়া তৈরি করে ফেলি, যে শাওন ভাইয়ের গ্রামীণ ফোনের কই রইলারে, যেটা যে একটা অপেক্ষার গল্প, ওখানে আকাশ বাতাস সবকিছু নিয়ে একটা অপেক্ষার গল্প, অথবা যে কোনো তানভীরের তৈরি করা জুয়ের সেই অসাধারণ ক্যাম্পেইন, যে একটা মেয়ে চুল কেটে ফেলতেছে একটার পর একটা। সো আমরা কিন্তু এগুলো অবজার্ভ করি। আমি শিওর যে কোনো একটা ইনস্ট্যান্স থেকে তানভীরের মাথায় এই গল্পটা আসে, অথবা তানভীরের টিমের যার মাথা থেকে এই গল্পটা এসে থাকে। সো আমরা বোধহয় ওভাবে করেই, ওইটাই বোধহয় আমাদের কমন ফ্যাক্টর, যে আমরা খুব ভালো লাইফের অবজারভার। হ্যাঁ, পিওর ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং আসলে তাই আমি সবসময় বিশ্বাস করি যে আইডিয়া আসলে নাজিল হয়, আইডিয়া অ্যাকচুয়ালি নাজিল হয়, আইডিয়ার জন্য ওয়েট করতে হয়, এবং একসময় আইডিয়াটা আকাশ থেকে ধপাস করে পড়ে। আমি এবার অন্য একটা প্রশ্নে আসতে চাই, এটা আসলে আমার প্রশ্ন, এটা কেউ করে নাই, বাট এই প্রশ্নটা আমি এই ফোরামে করতে চাই। সেটা হচ্ছে যে ক্লায়েন্ট আর এজেন্সির রিলেশনশিপ যদি একটা হ্যাপি ম্যারেজের মতো না হয়, তাহলে ভালো ক্যাম্পেইন কোনোদিন আসলে আসে না। দ্যাটস আমাদের প্রত্যেকের এক্সপিরিয়েন্স বলে। এই জায়গাটাতে বাংলাদেশের এখনকার কনটেক্সটে শাওন ভাই আর আশরাফ ভাইয়ের কাছে আমার মূলত প্রশ্ন, আপনাদের মনে হয় ওয়্যার আর উই স্ট্যান্ডিং? মানে ক্লায়েন্ট এবং এজেন্সির সম্পর্ক কি আজকে থেকে 10 বছর আগে যেরকম সম্পর্ক ছিল সেটার থেকে ভালোর দিকে যাচ্ছে, নাকি এটা একটা ফ্যান্সি রিলেশনশিপের মতো হয়ে যাচ্ছে, যে লেটস বি ফিজিক্যাল অনলি, ইমোশনটা দরকার নাই? সো এই জায়গাটায় আপনাদের কি মনে হয়, দ্য ইয়াং ব্র্যান্ড ম্যানেজার্স অর দ্য ইয়াং এক্সিকিউটিভস, ওয়্যার আর দে স্ট্যান্ডিং? আশরাফ ভাই? আমার মনে হয় এটা শাওন বেটার বলতে পারবে, বিকজ হি ইজ ইন অ্যাডভার্টাইজিং বিজনেস। আমি যেটা বলছিলাম ঢোকার আগে তোমাদেরকে, যে আমি এই আলোচনায়, যেহেতু এটা সমস্ত অমিতাভ, তুমি, শাওন, তোমরা সমস্ত ক্রিয়েটিভ মানুষদের এখানে আজকে মেলা, এখানে আমি কাইন্ড অফ মিসফিট, এবং আমি যদি গত আমার 8 বছরের 7 বছরের আমি অলমোস্ট ডিসকানেক্টেড আমি বলবো, বিকজ আই এম টু মাচ ইনটু ডিস্ট্রিবিউশন এন্ড বিজনেস এন্ড অল। আমি তো বিজ্ঞাপনের সাথে, বিজ্ঞাপন ইভালুয়েশন বা বিভিন্ন ফোরামের মধ্যে জড়িত, সরাসরি এজেন্সির সাথে কাজ করা বা বিজ্ঞাপনের সাথে কাজ করা, সেখান থেকে একটু দূরে আছি। না আশরাফ ভাই, আপনি পিছলে যেতে চায় লাভ নাই, আপনাকে পিছলে যেতে আমি দিব না, বিকজ ওয়াই ইউ আর হিয়ার সেটা হচ্ছে যে আমি, শাওন ভাই, অমিতাভ, আমরা যদি আমাদেরকে হাতে গোনা কয়েকজন ক্লায়েন্টকে পিক করতে বলা হতো যে কার সাথে তোমরা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আলোচনা করতে চাও উইদাউট হ্যাভিং এনি ফিয়ার যে এ তোমার ব্যবসা খাইয়ে দিবে, তো আশরাফ ভাই ওয়াজ ওয়ান অফ দেম, যার সাথে আমরা একসময়, না মানে না, আমি আশরাফ ভাইকে এই প্রশ্নটা কেন করতেছি, কারণ হচ্ছে যে আশরাফ ভাই এবং এরকম আরো কয়েকজন ক্লায়েন্ট আছে যাদের কাছ থেকে একটা এজেন্সি প্রপার রেসপেক্টটা সবসময় পায়। আমরা যখনই আপনার সাথে কাজ করতে গেছি, উই অলওয়েজ ফেল্ট যে ইটস লাইক এ পার্টনারশিপ, ইটস নট এ ভেন্ডার অ্যান্ড ক্লায়েন্ট রিলেশনশিপ। সো অনেক সময় আমরা যেটা অফলাইনে কথা বলি সেটা হচ্ছে গিয়ে যে, আমি এখন যেহেতু এজেন্সির কিছু না, আমি অনেক কিছু এখন বলতে পারি। সো এখনকার ঘটনা হচ্ছে যে
পোলাপান বেশি পাকনা হয়ে গেছে, বেশি বুঝে। হ্যাঁ, অমিতাভ রে শিখায় কেমনে করে ফিল্ম বানাইতে হবে, শাওন ভাইরে শিখায় কেমনে করে স্ট্র্যাটেজি বানাইতে হবে। সো এই জায়গাটাতে কি মনে হচ্ছে আপনাদের যে বিইং দ্য সিনিয়র মোস্ট অথবা ব্র্যান্ড ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি আপনার টিমকে কিভাবে করে গ্রুম করতেন যেটা অন্যান্য সিনিয়ররা করতে পারে? আমি একটু অ্যাড করি এখানে রাজীবের কথার সাথে, জাস্ট বাট পার্সোনাল এক্সপিরিয়েন্স। মানে আমার মনে আছে, আমি তো আসলে প্রথমবার যখন আশরাফ ভাইয়ের সাথে কাজ করতে গেছি, তখন তো আমি আয়নাবাজিও বানাইনি, আমি তো পরিচিত ছিলাম, আমি জাস্ট সিম্পল ফিল্ম মেকার ছিলাম। কিন্তু কাইন্ড অফ রেসপেক্ট অ্যাজ এ ফিল্ম মেকার আমি আশরাফ ভাইয়ের কাছ থেকে ওই সময় পাইছি। এটা ক্লায়েন্ট, আমি তো আসলে তখন একটা এজেন্সি থ্রুতে আমি একটা ছবি বানাইতে গেছি, আমার মনে আছে এসিআই লবণ এই গবনের কথা, যে কাইন্ড অফ রেসপেক্ট, কাইন্ড অফ ফ্রিডম অ্যান্ড ট্রাস্ট আমি আশরাফ ভাইদের কাছ থেকে পাইছি ওই সময়। ওইটা কিন্তু ভেরি ডিফিকাল্ট টু গেট রাইট নাও। এটা আমি জানি না, আশরাফ ভাই বলতে পারবেন না, আপনি আসলে আমাকে তো আপনি চিনতেন না। আমি শাওনের সাথে এখন আমার কানেকশন তো স্কুল থেকে, আমরা একই স্কুলে পড়ছি। ও আমার থেকে বড় না, আমি ওর থেকে একটু 3 বছর আগে ছিলাম আমাকে স্কুলে। আচ্ছা, এখন পয়েন্টটা যেটা হচ্ছে, আমি যখনই কাজ করছি আমি যেটা মনে করেছি যে আসলে যার যে এলাকাটা, যেটার এক্সপার্ট, তাকে আসলে সেটা করতে দেওয়া উচিত। তারপরে আমি আমার লিমিটেশনটা জানি, বা আমি আমার অথরিটি এরিয়াটাও জানি যেখানে আমি কিনা একটা দায়িত্বে আছি। কিন্তু ক্রিয়েটিভ এক্সপ্রেশনটা করার জন্য তো আসলে আমার ক্রিয়েটিভ পার্টনার আছে সেইখানে। আমি হয়তো বা স্প্রেডশিট ম্যানেজমেন্টটা বেটার বুঝবো, বা ডিস্ট্রিবিউশনটা বেটার বুঝবো, বা আমি কোঅর্ডিনেশনটা উইথ ফ্যাক্টরি এন্ড সোর্সিং এটা একটু ভালো বুঝতে পারি। মিডিয়া প্ল্যানিং হয়তো আমি একটু কাজ করতে পারি, কিন্তু ক্রিয়েটিভে ওটা যদি আমি হইতাম তাহলে তো আমি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। আমি কোনোদিন আমার এন্টায়ার ক্যারিয়ারে কখনো কপি কেউ করে আনছে সেখানে আমি নিজের মতো করে কপি লিখে দেইনি, বিকজ আই ফেল্ট দ্যাট ওয়াজ নট মাই ওর এরিয়া অফ এক্সপার্টিস, বা আমার সেখানে কোনোরকম ইন্টারফেয়ার করা উচিত। রাদার ইন্সপায়ার করার চেষ্টা করেছি, খুব ইন্টারেস্টিং কিছু যেন আমার পার্টনারের কাছ থেকে আসে। শাওনের সাথে আমি বলি যে এজেন্সি এবং ক্লায়েন্ট রিলেশনশিপটা কেমন ছিল। আমি আর শাওন অনেক ট্রাভেলও কিন্তু করেছি। ওরে বাপ, এসব একটা ইতিহাস, এটা বইলে কবে হবে এগুলো? এগুলি মানুষ আমাদের জার্নি, আমরা নেসলেতে 2001, 2002, 2003 এই সমস্ত সময় আমরা যে সমস্ত কাজ করছি, আনবিলিভেবল। ক্যান ইউ ইমাজিন? আমরা ইন্ডিয়ায়, কলকাতায়, বম্বের রাস্তায় হাঁটছে, শাওন এজেন্সি, আমি ক্লায়েন্ট, শাওনের ব্যাগ আমি টানছি, শাওন আগে আগে যাচ্ছে, কারণ ও চিন্তা করছে। না, এইটা না, আশরাফ ভাই আসলে ইজ অ্যান এক্সেপশনাল পারসন। ওনাকে এক্সাম্পল দিয়ে কথা বললে আমরা কোথাও বসবো না। এই জন্য শাওন ভাই, আমি বলি আরেকটা কথা, আমি একটু বলে নেই এখানে। ব্র্যান্ড ডেভেলপমেন্টে অনেক সময় আমরা দেখি যে মানুষ সাধারণত ক্লায়েন্টের সাইড থেকে খুব পজিটিভ হয়, আমার কোম্পানি, আমার ব্র্যান্ড, আমি সব বুঝি, আমি বলবো, এজেন্সি খালি ডেলিভার করবে। আমরা ব্র্যান্ড ডেভেলপমেন্ট এবং আমরা অনেকগুলি ব্র্যান্ডের রিলঞ্চ, আমি, শাওন, আমাদের ব্র্যান্ড টিম, আমাদের রিসার্চ পার্টনার, আমরা একসাথে অ্যাজ এ টিম একসাথে অ্যাপ্রোচ করেছি, এবং ওই একসাথে কাজ করার রেজাল্ট ভার্সাস ইন্ডিভিজুয়ালিস্টিক কাজ করার রেজাল্ট আকাশ পাতাল পার্থক্য। আমরা একসাথে ব্রিফ লিখতাম, আমরা একসাথে বসে লিখতাম, আমরা একসাথে ব্রিফ সাইন অফ করতাম, দুই পার্টি। আমার মনে হয় এখন যারা এই ফোরামে যারা ভিউয়ার্স যারা আছে, ব্র্যান্ড ম্যানেজমেন্টে কাজ করছে অথবা এজেন্সি সাইডে যারা কাজ করছে, তারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে মানে ইফ টু বল্ড মেন কাম টুগেদার, তাইলে অনেক ভালো জিনিসপত্র হয়। আর এটা তো বড় কোনো অপেক্ষাই রাখে না। হ্যাঁ, মানে এখানে দেখেন এই 4 জনের মধ্যে বল্ড এন্ড দ্য বিউটিফুল, 2 জন বল্ড আর 2 জন বিউটিফুল মানুষ এখানটাতে আছে। তো এখানে আসলে রাজীব, আমি বলি একটু করে, আসলে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি, মানে আমার ধারণা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আনকমফোর্টেবল একটা কোয়েশ্চেন তুমি করছো, যে এখনকার ব্র্যান্ড ম্যানেজারদের কি অবস্থা। দ্যাটস মাই জব ম্যান। আই নো ভেরি আনকমফোর্টেবল কোয়েশ্চেন, বাট আমি না একটা কথা বলি, মানে একটা ট্রুথ আসলে চেঞ্জ হয় নাই। আমার কাছে মনে হয় যে একটা ক্লায়েন্টের এজেন্সি রিলেশনশিপ ভালো হলে যে ভালো কাজ হয়, এটাতে কিন্তু কোনো সন্দেহ নাই। এটা কিন্তু মানে কি বলবো, মানে আনডিনায়েবল ট্রুথ। মানে যে সম্পর্ক ভালো হলে রেজাল্ট ভালো হবে, এইটাই সত্য কথা। ইটস লাইক এই সংসারের মতো যেটা বলছো। আমি এই জন্যই আপনাদেরকে এই প্রশ্নটা করলাম, বিকজ আই নো যে আশরাফ ভাই উনি একটা এক্সট্রিম এন্ডে বাস করেন। মানে আশরাফ ভাইয়ের মতো ক্লায়েন্ট যদি সবাই তো এইটাই আপনি নেক্সট ব্র্যান্ড ম্যানেজার যারা দেখছে তাদেরকে আপনার এক্সপেকটেশন গুলা কি, যদি আপনি একটু পয়েন্ট করে বলেন যে হোয়াট আর দা, হ্যাঁ, আশরাফ ভাইয়ের ক্যারেক্টারিস্টিক্স কোনগুলো আছে যেগুলো আপনি এক্সপেক্ট করেন ইয়াং ব্র্যান্ড ম্যানেজারদের মধ্যে?
আমার কাছে মনে হয় যে মানে ওইটা বলার আগে আমি একটু একটা জেনারেল একটা ফ্রেমওয়ার্ক তৈরি করি 2 মিনিট দিলে আমাকে। এক হচ্ছে কি যে অর্গানাইজেশনের কালচার খুব ইম্পর্টেন্ট। কোন অর্গানাইজেশন কালচার কেমন এটা তো খুব ডিপেন্ড করে এটার উপরে আসলে। কিছু অর্গানাইজেশনে দেখা যায় বিকজ যেখানে যা কালচার থাকবে সিনিয়রদের যে কালচারটা তারা ক্যারি করবে, নতুন একজন ব্র্যান্ড ম্যানেজার কিংবা একটা সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ঢুকবে, সে আসলে ওই কালচারটাকে আসলে ইনভাইট করবে, ওই কালচারে ফিট ইন করবে। সো সে অন্য কিছু করবে না, সে নিজের মতো মাটির মতো থাকে। একটা ছেলে আইবিএ থেকে এনএসইউ থেকে বিবিএ করে বের হয়েছে, ওর তো আসলে শিখতেই সমাজ চলে যাবে। ও যদি ভালো বস পায়, ভালো কালচার পায়, ও এরকমই হবে আসলে। প্রথম কথা হচ্ছে এটা। এখন এই কালচারের গুড পার্ট আর ব্যাড পার্ট কি আছে? গুড মানে কি গুড আসলে? আশরাফ ভাইয়ের কথা যেটা তুমি জিজ্ঞাসা করছিলা, প্রথম কথা হচ্ছে কি নিজের জায়গাটুকু বোঝা যে এইটা আমার টেরিটরি, এটা ওর টেরিটরি, এবং সেই অন্যের টেরিটরির প্রতি রেসপেক্ট থাকা যে ওইটা আমার কাছে, আমি এটা করতে পারবো না, আমি যেভাবে করে ডিস্ট্রিবিউশন করতে পারবো কাজটা করতে পারবো না, তাকে বুঝি না। তো যে যেটা বোঝে তাকে সেই কারণে রেসপেক্ট করা এবং বিশ্বাস করা খুব জরুরি। মাঝে মাঝে বিশ্বাস করতে জানতে হয়। খুব ভয় ভয়ে কাজটা করা যাবে না। ব্র্যান্ড কারণ না, আসলে ব্র্যান্ড মানুষের। যে কেনে ব্র্যান্ড শুধু তার, যার মতো ব্র্যান্ডটা থাকে শুধুমাত্র ব্র্যান্ডটা তার। আমি হলে আমি, আর যে কেনে সে হলে সে। সো এটাকে এত কুক্ষিগত করে বুকে ধরা ধরে এত ঘুমায় থাকতে হবে, এটা আসলে কথা সত্য না। নাম্বার টু হচ্ছে কি কালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা বললাম। আর যদি টেরিটরি বোঝানো, টেরিটরি বোঝা খুব ইম্পর্টেন্ট। আর ফাইনালি আসলে ওই গোলের প্রতি না অনেস্ট থাকতে হয়, আমি কি চাই আসলে, আমি দিনের শেষে কি চাই, পথ কিভাবে সেই পথে পৌঁছাবো আমি, সেটা একটা জার্নি। সেই জার্নিতে ঝগড়া থাকবে, মারামারি থাকবে, ভালোবাসা থাকবে, ফাইনালি পৌঁছাবো আমরা। কিন্তু ওই গোলের প্রতি ট্রুথফুল থাকা, ওই গোল থেকে না সরা। অনেক সময় যেটা হয় যে ক্লায়েন্ট জানেই না ক্লায়েন্ট কি চায়, এটা খুবই অহরহ হয়। যে জানে না ব্র্যান্ড ম্যানেজারটা, যে জানে না ও কি চায় আসলে। এবং এই ক্লায়েন্টরা দেখবা যে কখনো কোনো ব্রিফ লিখতে চায় না ইন রাইটিং, বিকজ ক্ল্যারিটি অফ থিংকিংটা না থাকলে আসলে কাগজে নামানো যায় না, বা বিকজ যে কোনো ক্যাম্পেইনে লেখা যায় না। ইউ ডু নট হ্যাভ দ্য ক্ল্যারিটি অফ থিংকিং, ইউ ক্যানট রাইট ইট। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট এই ক্যাম্পেইনের মূল জায়গা তো ওইটাই আশরাফ ভাই, যে আপনি প্রবলেম আইডেন্টিফিকেশন। আমাদের ম্যাক্সিমাম প্রবলেমটাই আইডেন্টিফাই করা নাই, যে আমরা সমস্যা কমিউনিকেশন কেন করতে চাই। হ্যাঁ, আমার খেয়াল আছে অমিতাভের সাথে যখন আমরা করি, আমাকে শাওন খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, কিন্তু ও আমাকে হঠাৎ ফোন করে বললো যে ব্রিলিয়ান্ট একটা আইডিয়া পাইছি। ও হাতে একদম, আমার এখনো খেয়াল আছে, একটা সাদা কাগজে হাতে লিখে দিয়েছিল, স্বপ্ন দেখি স্বপ্ন ভরা চোখে, স্বপ্ন দেখি মেধাবী বাংলাদেশের। এই 2 লাইন সব মানে এসএস ওয়ার্ল্ডের জন্য তখন সে G3 চালায়। আমি ওকে বললাম, শাওন পুরাটা তো বুঝলাম, খালি এই 2 লাইন লিখলা, ওটা আপনার পুরা ছবিতে খালি এটাই লুপে চলবে, এটা দেখেন অমিতাভ কি বানায়। এই কথা শেষ। আমি বললাম যে ও যখন বললো আর অমিতাভ কি বানায় এটা বললো, নিশ্চয়ই কিছু একটা এটার মধ্যে ওর কোনো একটা থট প্রসেস আছে, লেট মি নট পুশ ইট আনটিল এন্ড আনলেস আই সি ইট, এবং রেস্ট ওয়াজ হিস্ট্রি। আমার স্যারের মতো মানুষ, হি অলসো পিকড ইট আপ ইমিডিয়েটলি। আমারও এটা বিশ্বাস যে যখন আইডিয়াটা স্ট্রং হয় আর ক্লায়েন্টের সাথে রিলেশনশিপটা তৈরি হয়, তখন ওই ফ্যান্সি 300 স্লাইডের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লাগে না। আমি নিজে যেটা করেছিলাম, বাংলা লিঙ্কের দিন বদল যখন আমি প্রেজেন্ট করতে যাই, আই ডিড নট হ্যাভ এনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উইথ মি। আমি একটা হোয়াইট বোর্ডের মধ্যে জাস্ট কয়েকটা জিনিস লিখছিলাম, অ্যান্ড ওই রিলেশনশিপটা ছিল তখন, যে জন্য এটাকে পিক আপ করা হয়েছিল। আমি এখন মাঝে মাঝে, যেমন ধরো গ্রামীণের সাথে কোকের সাথে আমার যে রিলেশনশিপ এখন এই মুহূর্তে, ইভেন নিউজিল্যান্ডে অনেক ক্লায়েন্ট আমার আসলে, আমি আসলে খুব পার্সোনাল না হলে কাজ করতেও পারি না। আমি যদি পার্সোনাল না হই, ইফ ইটস নট পার্সোনাল ফর মি, ইটস নট আ গ্রেট ক্যাম্পেইন ফর মি এনিওয়ে। সো খুব ফর্মাল থেকে খুবই কোট প্যান্ট পরা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দিয়া আমি যে খুব জীবনে উন্নতি করতে পারছি, খুব ভালো গ্রেট ক্যাম্পেইন না হইতে পারছি, আমার মনে পড়ে না। আমার কাছে মনে হয় যে এটা আসলে পার্সোনাল। ট্রু। আমি আপনাদেরকে একটা টপিক দেই, ও টপিকটা নিয়ে আপনারা চিন্তা করতে থাকেন। মিনওয়াইল আমি হয়তো এই টপিকটা নিয়ে আরেকটু কভার করব। শাকি জানতে চেয়েছে একটা, যে লেটস ইমাজিন এই সময়ের সিচুয়েশনে সিনারিও নিয়ে একটা ফিল্ম বানাতে হবে। আশরাফ ভাই সার্ভিসিং করবেন, শাওন ভাই স্ট্র্যাটেজি করবেন, রাজীব ভাই ক্রিয়েটিভ রাইটিং করবেন, অমিতাভ ভাই ফিল্মটা বানাবেন। আপনাদের কার পছন্দের ব্র্যান্ড কোনটা হবে? সো গিভ ইট এ থট, আমরা একটু চিন্তা করি। মাঝখানে এজেন্সি ক্লায়েন্ট রিলেশনশিপটা আসলে আমার খুবই
একটা আমার জন্য খুব পছন্দের একটা টপিক, যেটা নিয়ে আমরা অনেক গালিগালাজ করি, অনেক পিছনে হাহুতাশ করি, আফসোস করি। আমার সৌভাগ্য হয়েছে একজন ক্লায়েন্ট মাসুদ ভাই, আপনারা সবাই মাসুদ ভাইকে চেনেন, পোলারের মাসুদ ভাই। মাসুদ ভাই একবার আমাকে একটা জিনিস বলছিল যে রাজীব, আমার জন্য খুব ইম্পর্টেন্ট কি জানো, তোমার একটা এজেন্সি, তোমার 20টা ক্লায়েন্ট আছে, আমার কিন্তু তুমি একটা এজেন্সি। সো আমার জন্য খুব ইম্পর্টেন্ট যে হাউ ইম্পর্টেন্টলি অর হাউ প্যাশনেটলি তুমি আমাকে নিয়ে চিন্তা করো। সো ওই গ্রাউন্ডটা কিন্তু আমাকে তৈরি করে দিতে হবে। সো আমরা হচ্ছে ধরেন ওই বউটার মতো আর কি, আমাকে একটু ভালোবাসাই দাও, শুধুমাত্র টাকা দিও না। সো আমরা শুধু টাকার জন্য কাজ করি না, এজেন্সিরা সবসময়, হ্যাঁ এজেন্সিরা মানে ওই রেসপেক্টটা চায় সবসময়। আমি জানি আমি হয়তো একটু এজেন্সি বায়াসড কথাবার্তা বলতেছি, সেটা আমি বলবো, কিছু করার নাই, কারণ আমার এজেন্সির প্রতি ভালোবাসাটাই বেশি, ক্লায়েন্টের প্রতি আমার অভিমানটাই অনেক বেশি। একটা প্রশ্ন, যে শাকির প্রশ্নটা নিয়ে আমরা একটু চিন্তা করতে দিলাম সবাইকে। আরেকটা প্রশ্ন আসছে আমাদের তিনজনের কাছেই, সেটা হচ্ছে যে আমাদের চারজনের কাছে ইনফ্যাক্ট, যে আমাদের প্রিয় কোনো একটা ক্যাম্পেইন নিয়ে আমরা যেন কিছুক্ষণ হলেও কথা বলি, আমাদের যেটা আমাদের খুবই মনে হয় যেটা করার। আমি শাওন ভাইয়েরটা আমি জিজ্ঞেস করব আসলে, কারণ এটা আমার একটা অনেক দিনের লোভ ছিল যে বাংলাদেশের প্রথম কান্সটা আমি পাবো, বাট শাওন ভাই আমার এই আশায় একদম পুরো একটা পানি ঢেলে দিছিল। সেই দুঃখ আমার এখনো যাবে না কোনোদিন। আমি সবসময় শাওন ভাই যত এজেন্সির সাথে কথা বলছি, আমার নিজের যেসব এজেন্সির সাথে আমি কাজ করেছি, সবসময় আমি এই জিনিসটা বলতাম যে ডু সাম প্যাশন প্রজেক্ট, যে প্যাশন প্রজেক্টগুলা একটা কেস স্টাডি তৈরি করবে। হাউ ডিড ইউ প্রিপেয়ার ইউর এজেন্সি টু উইন কান্স, এটা আমার একটু বলেন আপনি। আমাদের একটা সুবিধা কি, যেহেতু ইটস মানে ইন্টারন্যাশনাল এজেন্সি, আর আমরা যেহেতু একেবারেই ওই জায়গাটা এক্সপোজ, তো আমাদের এক ধরনের একটা গ্লোবাল প্রস্তুত ছিল আমাদের বহুদিন ধরে। ধরো যতদিন ধরে আমরা লোকালি ভালো ব্যবসা করছিলাম, ভালো ভালো কাজ করছিলাম আমরা, কিন্তু আমরা কখনোই ক্যানের মতো অ্যাওয়ার্ডে পৌঁছাতে পারছিলাম না আর কি। আমরা তখন পর্যন্ত আসলে আমাদের জন্য ইট ওয়াজ এ জার্নি, অ্যান্ড ফর মি স্পেশালি বাইরের মিটিংগুলোতে যাওয়া, কনফারেন্সে যাওয়া, ইন্টারেস্টিং কাজ দেখা, এবং প্রতিবার ভাবা যে আমরা তো একটু খারাপ ভাবি না, বরং আমরা হচ্ছে বেটারই ভাবি, তাহলে হচ্ছে না কেন, কোথায় সমস্যা আসলে। এবং এটা করতে গিয়ে যেটা হলো, যাই স্টারেড মানে আমাদের গ্লোবাল ক্রিয়েটিভ ডিরেক্টর যারা ছিল, যারা উইনিং ক্রিয়েটিভ চিফ যারা, তাদের কাছে প্র্যাকটিস করে নিতে শুরু করি তারা আসলে কি করে। আমাদের একটা এজেন্সি আছে ইকুয়েডরে, দে আর লাইক মানে কিং অফ ক্যান, ওরা প্রতি বছর 5-6টা করে ক্যান করে। আমার মনে আছে এডওয়ার্ডো মারুডিকে আমি জিজ্ঞাসা করছিলাম, সো হোয়াট আর দ্য কাইন্ড অফ প্র্যাকটিস ইউ ডু, কিভাবে প্র্যাকটিস তোমরা করো আসলে। and then we started a system called local creative council ঢাকা গ্রেতে। সেটাও প্রায় 6-7 বছর আগে কথা বলছি, 7-8 বছর হয়ে গেছে। আমরা লোকাল ক্রিয়েটিভ কাউন্সিল শুরু করলাম, যে আমরা ব্রিফ দিতাম, ওপেন ব্রিফ দিতাম, 15 দিন একবার বসতাম, মাসে একবার বেস্ট ক্যাম্পেইন অফ দ্য মান্থ করতাম, টাকা 5,000 টাকা এটা পুরোপুরি একটা ফালতু ব্যাপার, যদি 5,000 টাকার ভিতরে লোকের খুব ভালো লাগতো। ইউ টেক দ্যাট 5,000 টাকা উইন দ্যাট, অ্যান্ড দেন ছোট ছোট যখন সিলেক্ট করতে শুরু করলো, তখন আমরা দেখতে শুরু করলাম যে আসলে মানে মানে ইটস সো ইম্পর্টেন্ট দ্যাট মানে ইউ নো যে you start thinking about real problems. এবং আমি এখন একটা বিশ্বাস করতে শুরু করছি যে আসলে অ্যাডভার্টাইজিং এর কাজ হচ্ছে প্রবলেম সলভ করা। ইটস অ্যাবাউট সলভিটাইজিং। এখানে আমি লাস্ট ব্র্যান্ডফোর্ডের কথা বলছি, সলিউশন ড্রিভেন অ্যাডভার্টাইজিং will become very very important. And when we say solution driven advertising, I'm talking about the mindset rather than anything else. এই সলিউশন নানা কিছু হতে পারে, এটা সিম্পল টেকনোলজি হতে পারে, এটা একটা ডিজিটাল একটা প্ল্যাটফর্ম হতে পারে, এটা একটা পিওর টিভি কমার্শিয়াল হতে পারে, এটা একটা ইউজিসি হতে পারে, ইউ নো হোয়াট আই মিন, এটা একটা অনলাইন অফলাইন ক্যাম্পেইনের একটা মিক্সচার হতে পারে। কিন্তু ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম এন্ড আর ইউ সলভিং এ প্রবলেম? আমরা ওই দৃষ্টিকোণ থেকে, ওই লেন্স থেকে একটা ক্যাম্পেইনকে দেখছি কিনা, যে ক্লায়েন্টের একটা প্রবলেম আছে, আমাকে প্রবলেমটা সলভ করতে হবে নো ম্যাটার হোয়াট। ওটাতে অ্যাডভার্টাইজিং হবে কি হবে না, আই ডোন্ট কেয়ার, আমি প্রবলেমটা সলভ করতে চাই। এটার সাথে আমার একটা সম্পূরক প্রশ্ন হচ্ছে, ইউ ডিড টক অ্যাবাউট গ্রে, অর আমি অগিলভিতে ছিলাম, সো অগিলভি গ্রে দে আর প্রিভিলেজড। আমাদের ওরকম একটা ইন্টারন্যাশনাল পার্টনার আছে যারা মানে কান্স পাওয়া তাদের কাছে হচ্ছে গিয়ে মানে দোকান থেকে একটা বিড়ি কেনার মতো আর কি। আচ্ছা গেলাম আর একটা বিড়ি কিনে নিয়ে চলে আসলাম, টাইপের একটা ঘটনা। সো অগিলভিতে থাকতো আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে, এখন পিয়ুষ আমাদের সাথে ডিরেক্টলি কাজ করেছিল, রাজীব রাও আমাদের একদম ডিরেক্টলি মেন্টরিং করছিল এই জায়গাটাতে। বাট হোয়াট অ্যাবাউট দ্য লোকাল এজেন্সিজ অর নট লাইক বিগ নেটওয়ার্ক এজেন্সিজ, তারা কিভাবে করে প্রিপেয়ার করতে পারবে? এই একই এটা তো কালচার। আজকের দিনে গুগল ইন্টারনেটের জামানাতে
মানে একটা ক্যানের ওয়েবসাইটে ঢোকা কিংবা বেস্ট ক্যাম্পেইনগুলো দেখে ফেলা কিংবা প্র্যাকটিস গুলো বের করে আনা ইজ অ্যাকচুয়ালি জোক। মানে যেই পরিমাণ ইনফরমেশন লোকে বাইর করে যে কোন ডিসি কোথায় কাকে কি করছে, কে কারে কামদের উঠবস করাইছে, কোনো খবর তো নিতে বাকি নাই জাতি যদি একটু কষ্ট করে একটু যদি কষ্ট করে যদি একটু কাজে লাগায়, প্রোডাক্টিভ কাজে লাগায়, তাহলে এটা খুঁজে বের করার কোনো ব্যাপারই না। কিন্তু কালচারটা খুব ইম্পর্টেন্ট। আর কি হয় বলি তোমাকে, সমস্যাটা কোথায় গিয়ে হয়, সমস্যা হচ্ছে কি আসলে কখনোই আমাদের এজেন্সিগুলোতে আমরা ওই দিন এনে দিন খেয়ে আর সময় করতে পারি না আসলে ওই প্র্যাকটিসগুলো, ওই চর্চাগুলো করার। এবং এইটা আসলে একটা মাইন্ড, এটা আসলে এক ধরনের একটা কি বলবো যে এটা একটা লিডারের রোল। আসলে একটা লিডারকেই কাজটা করতে হবে, যেটা যত কষ্ট হোক তারপরে তো 2 ঘন্টা বাইরে করতে হবে, তোর করতেই ওই কাজটা। আচ্ছা, কেউ ক্লায়েন্ট সার্ভিস থেকে বলা যে না ও এখন পারবে না, ও একটা অন্য কাজ করতেছে, ওর একটু কাজ করতে দেয়। ও কি করে ভাই, ও তো কোনো ক্লায়েন্টের জন্য কাজ করে না, ও যদি 1 সপ্তাহ হয়ে গেছে অসুবিধা নেই, করে না, ওর একটা অন্য কাজ করতে দেয়। এই যে মানে হাউ ডু ব্যালেন্স ইট আউট, হাউ ডু রিয়েলি কিপ দ্য প্যাশন অ্যালাইভ, আদারওয়াইজ তো একটা বোরিং জায়গায় পরিণত হবে। শুধু বাজে আউটপুট আসবে, তাকে কন্টিনিউয়াসলি অ্যাভারেজ আউটপুট কখনো এক্সিলেন্সে পৌঁছাবে না। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যেটা আমি সবসময় বলি, এটা আমাকে শিখাইছিল আরেক বড় উস্তাদ, সেটা হচ্ছে কি যে আসলে মানে অ্যাওয়ার্ডের জন্য কিংবা সোশ্যাল প্রজেক্ট, প্যাশন প্রজেক্ট করার সবচেয়ে বড় লাভ হচ্ছে গিয়ে তাতে রেগুলার কাজ ইমপ্রুভ করেছে। চর্চাটা রেগুলার কাজের জীবনে পরিবর্তন নিয়ে আসে। যে আমি এখন ধরো কেমন করে রেগুলার স্কিপ ভালো হইতে শুরু করে, রেগুলার লেআউট ভালো হইতে শুরু করে, you know what I mean? একদম ঠিক। আমার এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি, বিকজ আই ইউজ টু রান এ ভেরি স্মল এজেন্সি কল কোজিটো, বাট কোজিটোর মধ্যে একটা প্র্যাকটিস আমাদের ডে 1 থেকে ছিল, সেটা হচ্ছে আমরা প্রচুর ইন্টারনাল কম্পিটিশন করতাম, প্রচুর পরিমাণ। মানে আমাদের উইকেন্ডে আমরা ছেলেপেলেদের লাইফ নষ্ট করতাম। ওরা উইকেন্ডে আমাদের একটা অফিসের ভিতরে 3-4টা টিমে ভাগ করে দেওয়া হতো, তাদের আলাদা ক্যাম্প থাকতো, সেই ক্যাম্পের মধ্যে আবার স্পাই ঢুকতো, তার আইডিয়া চুরি করতো, তাদের আবার সেটা প্রোটেক্ট করতো। সো দ্যাট ওয়াজ আ ব্রিলিয়ান্ট জিনিস, এবং ওখান থেকে অনেক ভালো ভালো ক্যাম্পেইন আইডিয়া আসছে, এবং ওগুলো আমরা পরে অনেক সময় অনেক ক্লায়েন্টকে বেচেও দিছি। সো সব দিক থেকে লাভ হয় আর কি এই জিনিসটাতে। তো এবার একটু অমিতাভ অনেকক্ষণ ধরে চুপচাপ আছে। অমিতাভের কাছে আমার একটা প্রশ্ন, তুমি বলবাও। অমিতাভের কাছে আমার একটা প্রশ্ন, যেটা আমাদের এক্সপিরিয়েন্স, আমি জানি যে সব এজেন্সিরই একই রকমের এক্সপিরিয়েন্স, যে অমিতাভ যখনই কাজ করতে যায়, অমিতাভ ব্র্যান্ডটাকে বোঝার চেষ্টা করে। এটা অমিতাভ করে, এটা পিপলু করে, এটা আদনান করে। আমি দেখছি ওদের সাথে যখনই কাজ করা হয়েছে, আমি দেখছি জিনিসটা যে ওরা ব্র্যান্ডটাকে নিয়ে কথা বলে। বাট আবার অন্যদিকে আমরা অনেক সময় দেখি যে অনেক ইয়াং ডিরেক্টরস আছে যারা হয়তোবা যে ব্র্যান্ডটা নিয়ে অতটা চিন্তা করতে চায় না। আই আন্ডারস্ট্যান্ড যে ব্র্যান্ড নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার ডিরেক্টররা হয়তোবা করতে চায়ও না, কিন্তু অনেক সময় যেটা হয় যে ব্র্যান্ডের ফিল্মের থেকে ওই জিনিসটা একটা ডিরেক্টরের ফিল্ম হয়ে যায়, অথবা একটা মডেলের ফিল্ম হয়ে যায়। সো ওই জায়গাটাতে অমিতাভ তুমি কিভাবে ডিল করো? আর তোমার যদি ইয়াং অথবা তোমার বন্ধু যারা ডিরেক্টর আছে তাদের কাছে তোমার কোনো কিছু বলার থাকে, স্পেশালি ইয়াংদেরকে, সেটা তুমি যদি একটু আমাদেরকে বলো। প্রবলেম হচ্ছে যে আগে একটু এটার কথা বলি, যেটা আসলে অনেক রকম কাজ হয়। ডেফিনেটলি ব্র্যান্ডটা বোঝাটা তো জরুরি ব্যাপার, কারণ বিকজ দে আর হিরো, মডেল ইজ নট এ হিরো, তো ব্র্যান্ড ইজ এ হিরো। এবং এইটাকে কেন বানানো হচ্ছে, কমিউনিকেশনটা কেন করা হচ্ছে, এইটা একটু জিজ্ঞেস করলে সুবিধা। এটা অনেক সময় অনেক ক্রিয়েটিভিটি মাইন্ড করে, কিন্তু আমি আসলে খুব জিজ্ঞেস করে বসি যে কেন বানাচ্ছি ছবিটা, হোয়াট ইজ দ্য পয়েন্ট, আর একটু বুঝতে চাই, বা আগে কি বানাইছেন, কি কাজ করছেন, আগের ব্র্যান্ডের অবস্থা কি ছিল। তো অনেক সময় অনেকে বিরক্ত হয়, কিন্তু ইগোতে হার্ট হয়। বাট আইডিয়ালি এটা আমার জন্য বোঝা দরকার, বিকজ আমি সবসময় একটা জিনিস মনে করি, আমি যখন একটা স্ক্রিপ্ট পাই বা স্ক্রিপ্টে ব্রিফ পাই ঠিক মতো, এবং আমি এটা অনেক সময় অনেক জোর গলায় বলতে পারি যে স্ক্রিপ্টের ব্রিফ ঠিক মতো ফিল্ম মেকারকে দেওয়া হচ্ছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। মানে একটা বাজে প্র্যাকটিস তো আছেই, যে একটা স্ক্রিপ্ট 3 জনের কাছে পাঠা দেওয়া হয়, 3 জন ওই স্ক্রিপ্টটা পড়ে একটা ভাবনা নিয়ে একটা বাজেট দেয়, যার বাজেট কম হয় বেশি হয়, কোন একটা ধান্দা আছে, সব ধান্দার মিলে ছবিটা হয়। এটা একটা অন্য গল্প। কিন্তু আইডিয়াল সিচুয়েশনে হওয়া উচিত সেটা হচ্ছে যেই ফিল্ম মেকার এই কাজটা করতে যাবে সেটা 3 জনেরকে ব্রিফ হইতে পারে, কিন্তু ব্রিফটা খুব সুন্দর হইতে পারে। এখন এটা বলতে অসুবিধা নাই যে ব্রিফ আসলে সবচেয়ে ভালো সাউন্ড দেয়। আমি রাজীবের সাথে আসলে ব্রিফ দেওয়ার কিছু নেই, রাজীব সাথে একসাথে ছবি বানাইছি, আমরা একসাথেই বানাইছি। সো ঠিক মতো ব্রিফ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, যে গল্পটা ঠিক মতো আছে, এটা গেলে।
সেকেন্ড কথা যেটা দরকার হয় সেটা হচ্ছে পেটে গল্প নেওয়া, মানে কনসিভ করতে হয় গল্পটাকে, একটা ফিল্ম মেকারকে কনসিভ করতে হয় ঠিক মতো, যে আমি আসলে আমার মতো গল্পটা কনসিভ করতে পারতেছে কিনা। এই কনসিভ করার সময় আসে ব্র্যান্ডের ব্যাপারটা, আইডিয়াটা কোথেকে আসছে কি আসছে, তারপরে বেসিক ফিল্ম মেকিং টেকনিক ব্যবহার করতে হয়, সেটা অন্য বিষয়। কিন্তু এই কনসিভ করাটা খুব জরুরি, এবং এটার কারণে ব্র্যান্ডটাকে বোঝা বা কমিউনিকেশনটা বোঝা, কেন ছবিটা বানানো হচ্ছে, হোয়াট ইজ দ্য পয়েন্ট, সেটা পরিষ্কার হওয়া খুব বোঝা। কিন্তু দুঃখের বিষয় যেটা হয় আসলে 50% কাজ আরো বেশি আসলে এখন যেটা ঘটে বেসিক্যালি মাল্টিন্যাশনাল আর ফ্র্যাঞ্চাইজিং টিভি, এইগুলার মধ্যে আসলে সত্যিকার অর্থে খুবই ফ্রাস্ট্রেটিং লাগে, কিন্তু আমাদের কিচ্ছু করার থাকে না। আমার প্রচুর কাজ আছে যেগুলা বেসিক্যালি ভারতে একটা বিজ্ঞাপন বানানো হয়েছে, হুবহু একই ব্র্যান্ড, জাস্ট বাংলা ভাষায় আমাদের মডেল নিয়ে করতে হবে। আই ডোন্ট নো এটা কি করা যেতে পারে, কি হতে পারে, এটাতে আমাদের ক্রিয়েটিভিটি, এফিসিয়েন্সি সবকিছু দুর্বল হয়ে যায়। ওখানে আমি আর কি ব্র্যান্ড সম্বন্ধে জানতে চাবো? এটা তো হুবহু একটা ছবি আছে, জাস্ট গিভ আ বাজেট, এটা দর্জির মতো বানাইতে হয়। 50% কাজই আমি দেখছি ইন্টারন্যাশনাল, যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি ব্র্যান্ডগুলো এটা করে, আসলে এই ছটা বিপদ। আন্ডারস্ট্যান্ড। আসলে আবারও একটু এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করি, বললাম না যে সবার মতো বয়স একটু বেশি আমার, তো এই জন্য একটু তো দেখা হয়েছে। আমার তো এই ইন্ডাস্ট্রিতে আমরা 94-95 সাল থেকে দেখছি। আমি কিন্তু বলতে পারি এইখানে এই ফোরামেই, আমি যদি শাওনের কথা বলি, আমি একটা ইউনিট্রেন্ড আমাদের যেটা খুব একটা, ইট ওয়াজ ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট, আমরা সবাই কাজ করছি সেই এজেন্সি থেকে। এই শাওন, তার টিম মেম্বার ছিল, আম্বার ছিল, এনারা দে ক্রিয়েটেড কমিউনিকেশন যেগুলো কিনা আবার বাংলাদেশ থেকে রেফারেন্সে কিন্তু রিজনে গিয়েছিল। I vividly remember. এখনো যায়। কোকাকোলার কেস বলতে পারি, স্প্রাইটের কেস বলতে পারি, যেটা এইখান থেকে হয়ে this was used as a reference to replicate in other markets. এখন হয়তো অনেক উল্টো, আমরা রিসিভিং এন্ডে বেশি আছি, আমাদের হয়তো মানে বিজনেস পাওয়ার একটা মার্কেট নিতেই পারে বিকজ অফ দ্য মানে নাম্বার অফ পপুলেশন, মানে জিওগ্রাফি, ইকোনমিক সিচুয়েশন, সেটার জন্য নিতে পারে। কিন্তু ক্রিয়েটিভ লিডারশিপ নেওয়ার মতো কিন্তু গাটস লাগে, সেটার জন্য প্যাশন লাগে, তাহলে কিন্তু ক্রিয়েটিভ লিডারশিপ কিন্তু ছোট একটা মার্কেট নিতে পারে। কিন্তু আসল ভাই, এটা কিন্তু ক্লায়েন্টের সাইড থেকে হইতে হবে, এটা কিন্তু ক্লায়েন্টের ব্র্যান্ড ম্যানেজারদের সাইড থেকে হইতে হবে। এটা কি এজেন্সি নিতে পারবে সবসময়? মানে সবসময় যে লোকাল ব্র্যান্ড ম্যানেজারও পারবে তার কোনো মানে নেই অমিতাভ। এগুলো তো সহজ না, যাকে এটা একটা অন্য আলাপ, এই আলাপটা খুব লম্বা করে, এটা আসলে একটা অন্য আলাপ। হ্যাঁ, এই আলাপে বেচারি কে কি করবে আমি জানি না আর কি, কিন্তু আমি এটা একদম আমার কাছে কখনো মনে হয় নাই যে একটা যে মানে মানে আসে না যে একটা অদ্ভুত কন্টেক্সচুয়ালিটি তো খুব ইম্পর্টেন্ট। যেমন আমি গত 3 মাস ধরে আমার পোলাপানের বুঝাইতেছি, গত 3 মাস তো না, গত 2 মাস ধরে, যে কোনো স্ক্রিপ্ট লিখছোস যেখানে এই কন্টেক্সট ভাবিস না, যেটা করোনার সময় এই স্ক্রিপ্ট আমি নিবই না, দেখবই না, সেটা কন্ডোমের বিজ্ঞাপন হোক আর স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন হোক। আই ওয়ান্ট টু নো দ্য কন্টেক্সট। এই যে কন্টেক্সট আজকে বসে আছে, যে কন্টেক্সট আমাদেরকে আষ্টে পৃষ্ঠে করোনা ছাড়া কিছু ভাবতে পারতেছি না, ঘরে আটকায় আছি, এই যে একটা অদ্ভুত ক্লস্ট্রোফোবিয়া, এই সময়টাকে যদি আমি ব্যাকগ্রাউন্ডে কন্টেক্সট না রাখি, আমার কোনো স্ক্রিপ্ট কাজ করবে না, করবেই না কাজ। তো এটা আমি ভাবতে পারতো, তো যখন বিদেশ থেকে কোনো একটা স্ক্রিপ্ট আসছে, সেই কন্টেক্সট আমার কন্টেক্সটে কখনো ম্যাচ করবেই না। তো কন্টেক্সচুয়ালিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক সময় আমরা মাথায় রাখি না, এটা কিন্তু হালকা ভাবে নেই। সামনে তো বলাই আসছে যে কিংবা কি বলে জলদি করুন, কিংবা আজ গোসল করেছি, এটা বলাই তো আসছে, এটা দ্বিবুদ্ধি হয়ে যাবে। কিন্তু কন্টেক্সচুয়ালিটি নিয়ে ভাবার ইন্টালেকচুয়ালিটিও নাই, কারো সময়ও নাই। বেচা বিক্রির খেলায় বেচা বিক্রি হইলেই তো খুশি। ক্যাম্পেইনের কাছে একটা কোশ্চেন দেখছিলাম, হ্যাঁ সরি শাওন তুমি শেষ করো না, আমি সরি। আমার কাছে খুব মনে হয় যে ওইটা খুব ইম্পর্টেন্ট, যে আসলে কোনটা ব্র্যান্ড বিল্ডিং এর জন্য তৈরি করা বিজ্ঞাপন আর কোনটা বিক্রির জন্য তৈরি করা বিজ্ঞাপন, দুটো কিন্তু এক হবে না আসলে কখনোই। অনেক সময় বিল্ডিং কে আমরা কমপ্লিটলি সাইডলাইন করে দিয়ে আমরা বিক্রি হলে অনেক সময় শর্ট টার্মে খুশি হয়ে যায়, যেটা লং টার্মে ভালো না হয়তো বা, বাট সেটা সবসময় কি মাথায় রাখা যায়, মাথায় রাখতে পারে মানুষ, ব্র্যান্ড ম্যানেজাররা। তো সেটাতে অনেক ব্র্যান্ড ম্যানেজার না, এটা আসলে কর্পোরেট প্রেসারটাই হয়তো বা ব্র্যান্ড ম্যানেজারের কাজের মাধ্যমে রিফ্লেক্টেড হয়। একটা পয়েন্ট আমি এখানে একটা কোশ্চেন দেখছিলাম, যে একজন ভদ্রলোক বলছিলেন যে বিজ্ঞাপন
ইভলভ করতে করতে অনেক সময় ওনার কাছে মনে হয় যে এখনকার বিজ্ঞাপন কি আমাদের লোকাল কনটেক্সটের থেকে একটু ডিসকানেক্টেড কিনা, এরকম একটা টোনালিটি অফ দ্য কোয়েশ্চেন ওয়াজ লাইক দিস। যে আমার কাছে কিন্তু মনে হয় রাদার আমাদের আগের বিজ্ঞাপনগুলো, আমি যদি 90s এর কথা বলি বা আর্লি 2000 এর কথা বলি, রাদার ওই সময় বরং আমাদের একটু আউট অফ কনটেক্সট বা একটু ডিসকানেক্টেড আসলে গল্পগুলো বা প্রজেকশন গুলি ছিল। কারণ তখন আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিটা এই জায়গায় আসে নাই, আমাদের একটা অমিতাভ হয়নি, আমাদের একটা পিপলু হয়নি, আমাদের একটা আদনান হয়নি, বা নতুন ছেলেপেলেরা আসে নাই। আমাদের ফিল্ম প্রোডাকশনের জন্য যেই নেসেসারি টেকনোলজিক্যাল বা টেকনিক্যাল যে হ্যান্ডস গুলি দরকার ছিল সেগুলো আমাদের তৈরি হয়নি। এবং ওভার দ্য পিরিয়ড আমি কিন্তু মনে করি যে নতুন জেনারেশনে আসলে দেশাত্মবোধটা আসলে অনেক অন্যভাবে আমাদের এখন প্রতিফলিত হয়। কিন্তু আমরা কিন্তু এখন আমাদের সবগুলো কাজে কিন্তু আমরা অ্যাকচুয়ালি রিয়েল রিফ্লেকশন অফ আওয়ার সোসাইটি আমরা দেখতে পাই। এটা একসময় কিন্তু ইট ওয়াজ ভেরি মাচ গল্পটা ব্র্যান্ডের জন্য, প্রোডাকশনটা হতো ইন্ডিয়াতে, ভয়েসটা দিতে ইন্ডিয়া থেকে, ফাইনাল প্রোডাকশন হয়ে আসতো বাইরে থেকে। তবে এখানে ডিমান্ড চেঞ্জ হয়ে গেল। আমরা বাংলাদেশের একটা গ্রাম দেখাতাম কলকাতার কোনো একটা গ্রামকে বা বম্বের কোনো একটা গ্রামকে, সেই জিনিসগুলি কিন্তু এগুলো কিন্তু আসলে এখন ইন্ডাস্ট্রিতে আর নাই, ইট ডাজ নট এক্সিস্ট। এখন কিন্তু মোর কনটেক্সচুয়াল, মোর কানেক্টেড। এখন আপনি গল্পের স্ট্র্যাটেজির ভাষার এটাকে আরো আপনি রিফাইন করতে পারেন, বাট ওই স্টেজটা কিন্তু পারফেক্ট। আমি এখানে আমার একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু আমি যতটুকু দেখতেছি, আর প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিই, অনেক প্রশ্ন আসছে, অনেক রেলেভেন্ট, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আসছে, কিন্তু সবারটা নিতে পারছি না। সো এটা অপারগতা আমাদের, মাফ করে দিবেন। কোনো সময় হয়তো এই প্রশ্নগুলো কম্পাইল করে ওস্তাদদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, ওস্তাদদের উত্তর দিবেন। আমি যেহেতু একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে গিয়ে যে একটা জিনিস যেটা হচ্ছে ইদানিং, সেটা হচ্ছে যে প্রচুর আননেসেসারি অ্যান্ড ইররেলেভেন্ট ক্রিয়েটিভ হচ্ছে। ধরেন শাওন ভাই গ্রামীণ ফোনের কাজ করছে, যে কোনো বড় ব্র্যান্ডের অনেক ক্যাম্পেইন করতে হয়, অনেক। আগে যেরকম ছিল যে বছরে একটা দুইটা টিভিসি হলো, ওইটাই সারা বছর ধরে চলতো, এখন তো সেই সিনারিওটা নাই। তো এখন যে ব্র্যান্ড কাস্টোডিয়ান, তার কাজটা অনেক বেড়ে গেছে, যে প্রত্যেকটা ক্রিয়েটিভকে তার ব্র্যান্ড প্রিমিসের মধ্যে সেটা পড়ে কিনা সেটা দেখা। এজেন্সিগুলো সবসময় চায়, এটা আমি একটু এজেন্সির বিপক্ষে কথা বলি, এজেন্সিগুলো সবসময় চায় প্রত্যেকটা পিসের মধ্যে কিছু না কিছু ক্রিয়েটিভ থাকতে হবে, ক্রিয়েটিভ টুইস্ট লাগবে। ক্লায়েন্টও সবসময় যখন কোনো না কোনো একটা কাজ চায়, তখন তারা বলে এটার মধ্যে ক্রিয়েটিভ কই, এটার মধ্যে টুইস্ট কই, এটার মজা কোথায়। সব বিজ্ঞাপনে কিন্তু, সব ক্যাম্পেইনে কিন্তু মজা হবে না। থিঙ্ক অ্যাবাউট কোকা কোলার অল দ্য আদার ক্যাম্পেইনস যেগুলো অ্যাওয়ার্ডে যায় না। থিঙ্ক অ্যাবাউট ডাভের ক্যাম্পেইন, থিঙ্ক অ্যাবাউট এনি ক্যাম্পেইনস। কিছু ক্যাম্পেইন থাকবে যেগুলো হচ্ছে গিয়ে খুবই সাদাসিধা, হয়তো একটা অফারের কথা বলে দেওয়া হবে শুধুমাত্র, আর কিছু না। একটা অফারকে শুধুমাত্র রিডিং পড়া বিজ্ঞাপনটাও একটা ব্র্যান্ডের জন্য অতটা ক্ষতিকর না যতটা ক্ষতিকর যদি আমরা একটা উল্টা ক্রিয়েটিভ করে ফেলি। এই ভুল ধরেন আমাদের যৌবন দশায় আমরাও করছি। আমি গ্রামীণ ফোনের সময় এমন এমন বিজ্ঞাপন এক এক সময় করছিলাম, পরবর্তীতে দেখার পরে মনে হয় ড্যাম, এটা আমি কি করছি। মানে এটা গ্রামীণ ফোনের ব্র্যান্ড পজিশনিং, গ্রামীণ ফোনের ইমেজ কোনো কিছুর সাথে যায় না, বাট আমি একদম আউট অফ মাই ক্রিয়েটিভ একটা কি বলবো সেক্স আমরা ওইটা করে ফেলছি। সো এইটা আমার মনে হয় যে যারা ব্র্যান্ড ম্যানেজার আছেন, যারা এজেন্সিতে ইয়াং ক্রিয়েটিভস আছেন অথবা ক্রিয়েটিভ ডিরেক্টররাও আছেন, তাদেরও এই জায়গাটা একটু চিন্তা করা উচিত। কারণ অনেকেই কমেন্টের মধ্যে লিখছিল ব্র্যান্ড তো আর একদিনে তৈরি হয় না, এবং এক একটা করে এলিমেন্ট অ্যাড হয়, প্রত্যেকটা এলিমেন্ট অ্যাড হয় একটা ব্র্যান্ডকে তৈরি করতে। সো একটা হয়তোবা একটা জিরো এলিমেন্ট অ্যাড হলেও একটা ব্র্যান্ডের কোনো ক্ষতি নাই, কিন্তু ওইটা করতে যে একটা -10 যদি যোগ করে দেই, ওইটা অনেক ডেভাস্টেটিং একটা ব্যাপার হয়ে যায়। সো দ্যাটস আমার একটা 2 সেন্টস, যে ব্র্যান্ড ম্যানেজার বলেন, ক্রিয়েটিভস আছেন, অথবা ডিরেক্টরও যখন কাজ করে, ডিরেক্টর একটা স্ক্রিপ্ট শুনে বলে হচ্ছে হ্যাঁ এটা কি স্ক্রিপ্ট, এটার মধ্যে কোনো মজা নাই, এই বিজ্ঞাপন তো হিট হবে না। সব বিজ্ঞাপন তো হিট হওয়ার জন্য না, এটাও তো বোধহয় একটা বোঝার দরকার। আচ্ছা, আমরা কিন্তু অনেকক্ষণ গল্প করছি, আমরা একটু অমিতাভের কাছেই জানতে চাই। অমিতাভ, তোমার প্রিয় একটা বিজ্ঞাপনের কথা বলো যেটা তোমার কাছে মনে হয়েছে যে এটা ব্র্যান্ডকে অনেকখানি সাপোর্ট করছে। মানে আমি আসলে ফ্রিকোয়েন্সিটা তো বলতে পারবো না, কিন্তু আমাদের তো আসলে বিজ্ঞাপন প্রিয় ওভাবে ঘটে যেটা আসলে এনজয় করি শুটিং এ। আমি সবসময় বলি, মানে এটা নতুন করে আমার সবচেয়ে প্রিয় বিজ্ঞাপন ডিজুস ওই সময় আসলে, বিকজ এটা আই এনজয়েড ইট মোস্ট। এটা হচ্ছে প্রিয় বিকজ আই এনজয়েড ইট। কিন্তু সিগনিফিকেন্ট কাজ যদি হয় তাহলে তো ডেফিনেটলি বলতে হবে যেগুলো আসলে বন্দুক হয়ে গেল রে,
দিন বদলকের কথা বলবো, বিকজ তোমরা আসো সেই জন্য বলি যে যেগুলো এগুলো তো আসলে কোনোটা উপরে বা কোনোটা নিচে না আসলে, মানে এক একটা ডেফিনেটলি আমি যখন দিন বদল করছি আই এনজয়েড দ্য শুটিং, কিন্তু যখন আমি বন্ধু কৈগলের করছি উই বিউটিফুলি এনজয় করছি, কিন্তু স্পেশালি একটা বলা ডিফিকাল্ট এক্সপিরিয়েন্সের দিক থেকে ডেফিনেটলি ডিজুস, কিন্তু ফাইনালি আমার বিজ্ঞাপনটা ডিজুসে কি ইম্প্যাক্ট সৃষ্টি করছে এটা বলতে পারবো না, বিকজ একটা বিজ্ঞাপন একটা ব্র্যান্ডকে কিছু করতে পারে না, এটা অনেকগুলা আছে। একটা বিজ্ঞাপন শুধুমাত্র আমাকে যেভাবে অরূপ দর্শনে ব্রিফ করছে বা তুমি যেভাবে আমাকে দিন বদল ব্রিফ করছে, শাওন যেভাবে আমাকে বন্ধু কৈগলের ব্রিফ করছে, আমি আসলে এমন ট্রাস্ট করছে, ওই ট্রাস্টের উপর দিয়ে আমি বাকিটা করে গেছি। সো ফাইনালি ব্র্যান্ডকে কতটা আমার বিজ্ঞাপন হেল্প করছে এটা তো আমি বলতে পারবো না, একটা রিসার্চের ব্যাপার, এটা আমরা জানি না। আসলে আমরা আসলে সার্ভ করি, আমার মনে হয় একটা ফিল্ম মেকারের মূল ভরসার জায়গা হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর। আমি সবসময় বলি এটা, কেউ বলে কি না বলে, আমরা যারা বিজ্ঞাপন নির্মাতারা বাংলাদেশ, একমাত্র বাংলাদেশেই বিজ্ঞাপন নির্মাতার ইন্টারভিউ হয়, পৃথিবীর আর কোনো যে বিজ্ঞাপন নির্মাতার নাম কেউ জানে না। দ্যাটস নট ট্রু অমিতাভ, দ্যাটস নট ট্রু। কেউ জানে না না, এটা ভুল কথা বললা তুমি। I agree with him. It's not true, Amitabh. কেউ ছিল না, হ্যাঁ তাহলে কি বললে হবে নাকি? মানে প্রসূন পান্ডেকে চিনে না, এটা কি কইলা? আমি চিনি, শাওন কামাখা বললো না, কুত্রাও আমি প্রকাশ বর্মার ইন্টারভিউ খুঁজে পাই নাই, ব্যাপারটা বোঝ। প্রকাশ বর্মা হলো একটা আশ্চর্য। এখন আমি যেটা বলতে চাচ্ছি, তুমি বিনয় করতে করতে এমন জায়গায় চলে যাও না যে তোমার উঠায় আনতে হয়। না না, আমি ফিল্ম মেকার হিসেবে আমি হইতে অন্য কেউ যেতে, আমি যেটা বলতে চাচ্ছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা ক্রিয়েটিভ ডিরেক্টর ছবিটা ঠিকমতো দেখতে পায় কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার জন্য যে ক্রিয়েটিভ ডিরেক্টররা ছবি দেখতে পাইছে ঠিকমতো এবং আমাকে ঠিকমতো ভরসা করছে, আমার মনে হয় এখানে একটা আলাপটা বলতে চাই, আমি আলাপ বলতে চাই, সেটা হচ্ছে যে এখনকার টাইমে যদি আমি সমালোচনা করতে বলি, এখন ডেফিনেটলি আমাদের সময় কত ভালো ছিল এগুলো বলতে চাই না, কিন্তু এখন তারপরে একটা সমালোচনা করতে চাই। এখন একটা অদ্ভুত ট্রাস্টের প্রবলেম আছে শাওন, অদ্ভুত ট্রাস্টের প্রবলেম আছে সবাই। ট্রাস্টটা সামহাও হারাই গেছে। এটা এজেন্সি ক্লায়েন্ট হতে পারে, এটা এজেন্সি ফিল্ম মেকার হতে পারে, there is no trust। মানে অদ্ভুত, মানে একটা আমি যখন একটা বিজ্ঞাপনে একটা সেটে একটা জিনিস করতে পারতেছি না, তখন আই অলওয়েজ গেট আ হেল্প ফ্রম রাজীব, ফ্রম রাজরাউন্ড। আচ্ছা ঠিক আছে, এটা পারবি না তো, তাহলে আচ্ছা দেখ না এটা এমন ভাবে পারিস কিনা, আচ্ছা জোগাড় করছে, আমি দেখি ফোন করে পারি, জোগাড় করে দিতে পারি। এখন দ্য অ্যাটিটিউড, মোস্ট অফ দ্য অ্যাটিটিউড, এটা আপনার দিতে হবে কিন্তু এটা হবে না, মানে ইউ হ্যাভ টু, মানে একটা বসিং বা একটা ইয়েতে, মানে আই এম এ ফিল্ম মেকার, আই ওয়ান্ট টু মেক রাইট ফিল্ম, আমি এটা সুন্দরভাবে বানাইতে চাই, বাট সামহাও আমি পারতেছি না, কোনো একটা ঝামেলা হয়েছে, আমি আরেকটা 2-3টা জামা আমি আনতে পারবো না, আমি আসলে একটা জামাই এই জামাটাই ম্যানেজ করতে পারতেছি না, কিন্তু না আপনাকে না দিলে তো হবে না, ইউ হ্যাভ টু। এই যে একটা অ্যাটিটিউড, এটা একটা অদ্ভুত ট্রাস্টের প্রবলেম। এবং প্রতিটা জায়গায়, মানে একটা এজেন্সির ক্লায়েন্ট সার্ভিসও যদি বলে যে গ্রেডিং কার কাছে করাচ্ছেন, এটা সিরিয়াস ট্রাস্টের প্রবলেম, মানে সিরিয়াস ট্রাস্টের প্রবলেম। মানে হোয়াট ইজ শর্ট ডিভিশন, হোয়াট ইজ আ স্টোরি বোর্ড প্রেজেন্টেশন, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ শর্ট ডিভিশন দিয়ে কি হবে, হোয়াট গালি দিতে ইচ্ছা করে, শর্ট ডিভিশন দিয়ে আপনি কি বুঝবেন? আচ্ছা না, এইটা হাউ আই টু মেক ফিল্ম, অমিতাভ একটা খুব শটের পরে শট, আচ্ছা এই শটের পরে এই শটটা, এটা কেন, where I am going to cut my film, এটা পৃথিবীর কেউ জানে না, only the editors knows। এই যে অদ্ভুত প্র্যাকটিস চলতেছে, মানে প্র্যাকটিস চলতেছে এবং অদ্ভুত ট্রাস্টের প্রবলেম, এটা একদম কথা বলতে পারি, অন্য কথা হতে পারে তুই বলতেছিস, কিন্তু ইফ ইউ আস্ক মি, মানে আমি আমার ফিল্মের ব্যাপারে স্পেশালি, এখন তো অ্যাডভার্টাইজিং এ ফিল্ম ইজ নট ইম্পর্টেন্ট। নাও ইউ আর ইন আ ফিল্ম মেকিং পয়েন্ট অফ ভিউ থেকে ইউ আর এক্সেপশনাল, আই এম নট টকিং অ্যাবাউট। আমি জানি আমি জাস্ট বলতেছি আর কি, আমার কাছে মনে হয় যে অ্যাডভার্টাইজিং এ এজেন্সির জায়গা থেকে দাঁড়ায় আর কি, আলাপটা একটু অন্যরকম। আমাদের তো এটা ফিল্ম মেকারের পয়েন্ট অফ ভিউ দিল, কিন্তু অ্যাডভার্টাইজিং এজেন্সির জায়গা থেকে ফিল্ম মেকার জায়গা থেকে আমার কাছে একটা খুব জরুরি বিষয় মনে হয়। প্রথমত ফিল্মের জায়গা থেকে আমরা যেভাবে ফিল্মকে অ্যাপ্রোচ করতাম আজ থেকে 4 বছর 5 বছর আগে অ্যাডভার্টাইজিং ফিল্মকে, আর এখন ওভারঅল স্কিম অফ থিংস এ ফিল্মের যে রোল সেটা কিন্তু খুব ডিফারেন্ট। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে আমি পার্সোনালি ফিল্মের ব্যাপারে আসলে খুবই কি বলবো অটোক্রেট আর কি। আমি যেমন জানি আমি কি মিউজিক চাই, আমি যেমন জানি আমার কি দরকার, আমি জানি আমার কিরকম মডেল, আমার কি ধরনের শট লাগবে, কি ধরনের ফিল্ম চাই আমার আসলে, এটা আমি জানি, বিকজ আমি মনে করি এটা আমার দায়িত্ব, এটা আমার টেরিটরি। আমি একটা ফিল্ম মেকার দিচ্ছি অমিতাভ রেজাকে, এখানে আমি অন্য কাউকে নিতে পারতাম, আই ডোন্ট কেয়ার। আমার একটা রিকোয়ার্ড আউটপুট আছে, এটা আমার লাগবে। এবং আমি এখানে
মানে আমি শাওন ভাইয়ের সাথে একদম পুরোপুরি একমত। সেটা হচ্ছে যে অমিতাভ অমিতাভ পার্সিয়ালিটি কথাবার্তা বলতেছো আজকে। আমি আর শাওন ভাই আছে দেখে তুমি আমাদেরকে তেল দিয়ে ভাষায় দিতেছো, তুমি বাকিদেরকে ঠিক না। তেল দিচ্ছি না, কারণ তুমি যেই অবজেকশন গুলা করতেছো সেই অবজেকশন গুলা কিন্তু মানে তুমি আমাকে নিয়ে একই কথা বলবা, কারণ আমি অনেক ইন্টারফেয়ার করছি। আমি গান কেমনে হবে, মিউজিক কেমনে হবে, মডেল কি হবে, এগুলা সবসময় আমরা বলছি। তোমার সাথে আমার নীলদরিয়া করার সময় যেই ঝগড়া হয়েছে, যে কারণে আমরা দুজন একই রুমে একই বিছানায় থাকার পরে দুজন দুদিক ফিরেছিলাম, এই যে আমাদের যে দাম্পত্য, আমাদের যে কলহ, এই কলহর কারণ তো এটাই যে আমি ইন্টারফেয়ার করছি অনেক বেশি। যাই হোক, আমার কথা হচ্ছে যে ভালো কথা অমিতাভের আমরা একটা পয়েন্টটা হচ্ছে তুমি যদি জানো তুমি কি চাও তাহলে তুমি ইন্টারফেয়ার করলে কোনো সমস্যা নাই। আই নো এই জায়গায় অমিতাভের পয়েন্টটা ঠিক যে উই আর হ্যাভিং ইটস ফাইন। তোমার অপোনেন্টও যে থাকবে, অপোনেন্ট তো না, তোমার ক্রিয়েটর যে থাকবে, তোমার পার্টনার যে থাকবে, সেও ওয়েলকাম করবে কিন্তু তোমার মানে কমেন্ট গুলো বা তোমার সাজেশন গুলো। But if you come across somebody who is talking without having any authority or any knowledge on the subject matter, এবং জাস্ট ইউ আর শোয়িং ইওর অথরিটি বা বসিং করার চেষ্টা করছো, তখন কিন্তু ইট ইজ নট ওয়েলকাম, তখন টিম ওয়ার্কটা হয় না। রাইট। অমিতাভের পয়েন্টটা ঠিক আছে, দেয়ার ইজ এ সিভিয়ার ট্রাস্ট ইস্যু। অমিতাভ হয়তো বা আমাকে ট্রাস্ট করছে, শাওন ভাইকে ট্রাস্ট করছে, সেই কারণে আমাদের ইনপুট গুলাও নিছে। এখনকার ক্ষেত্রে হয়তো ওই ট্রাস্টের আগেই চলে আসতেছে হচ্ছে গিয়ে ওই অধিকার বোধ অথবা কমান্ডের ব্যাপারটা। ওইটা বাস্তবে একটা ধরো তুমি যখন কোনো ফিল্ম ব্রিফ করবা তোমার ফিল্ম মেকারকে, তখন কিংবা পিপিএম করবা, যখন টিল পিপিএম, আমি যখন পিপিএম করতে আমার মিনিমাম একটা ফিল্ম মেকারের সাথে আমার 5 থেকে 6 বার বসতে হয়। এখনো এত ব্যস্ততার পরে আমি আরাম পাই না। আচ্ছা কেমন হচ্ছে, কি ভাবলা, তোমার পয়েন্ট অফ ভিউ আছে কি, কোনটা। এবং আজকাল তো ঝামেলা হয়ে গেছে, ফিল্মের রেফারেন্স তৈরি হয়েছে গুগল আর ইন্টারনেটের কারণে। এমন রেফারেন্স তৈরি হয়েছে এখন আর অরিজিনাল ছবি হয় না, কোনটার করে রেফারেন্স আছে, এটা আমাকে বিরক্ত করে। এনি রিচ কেস তারপরে লাগে, তাছাড়া আমি কিভাবে জাজ করবো আসলে। বাট এনিওয়ে আমি যেটা বলতেছি যে এই পিপিএম মধ্যে 4-5-6টা মিটিং, এই 5-6টা মিটিং এর মধ্যে এমন একটা জায়গায় পৌঁছাইতে হবে এসে ক্রিয়েটিভ ডিরেক্টরকে, যেখানে এসে যে চোখ বন্ধ করে ফিল্ম মেকারকে ছেড়ে দিতে পারবে এবার যা তুলবে। আমার ছবি আমি বানায় করেছি বললাম, এই জন্যই মানে আমি এই পয়েন্টটাই বলতেছি। আমি রেফারেন্স হিসেবে বলতে পারি, আমি যখন আওলা বাতাস করছিলাম এবং যখন পিপিএম করতে গেছিলাম, there was no short division. এটা গ্রামীণফোন ছিল, এজেন্সি গ্রে ছিল, নো শর্ট ডিভিশন। আমরা জাস্ট জীবনানন্দের আমি কিছু কবিতার লাইন লিখে কিছু ইমেজ দিয়ে আমি বলছি যে এটা ছবি বানাবো। এটা there is nothing ছবির সাথে কোনো মিল আছে। ইটস জাস্ট বিকজ ওই ছবিটা শর্ট ডিভিশন করা ভেরি ডিফিকাল্ট। আমি রংপুরে যাব, গ্রামে গ্রামে ঘুরবো, ঘুরতে ঘুরতে শুট করবো, উই ডোন্ট নো আমরা কি পাবো ইমেজ। তো এই যে ট্রাস্টটা তখন আমাকে পুরো টিমটা করছিল, ওই ট্রাস্টটা খুব ভালো লাগে। ওই ট্রাস্টটা না একটা ফিল্ম মেকারকে অনেক দূর নিয়ে যায়, অনেক ইন্সপায়ার করে যে আমি বেস্ট করব ছবিটার ক্ষেত্রে। ইউ হ্যাভ টু ইন্সপায়ার ইওর ফিল্ম মেকার, আদারওয়াইজ ইউ উইল নেভার গেট আ গুড ফিল্ম। না আমাকে অনেকেই বলছে, আমি নাম বলতে চাই না, অনেক ফিল্ম মেকার বলছে আমাকে যে একই ফিল্ম মেকারকে অন্য জিনিস জিজ্ঞেস করছে, কই গ্রেট কাজ করার সময় তার ছবি খুব ভালো হয়, আমারটা সময় তো ভালো হয় না কেন। এবং এটা আমি তো একবার দুইবার না, কয়েক হাজারবার শুনছি কথাটা। আমার কাছে মনে হয় যে উই অ্যাকচুয়ালি আমরা বোধহয় এনাফ ইন্সপায়ার করতে পারছি ফিল্ম মেকারকে। তো ফিল্ম মেকার যদি ইন্সপায়ার ফিল না করে, ও কি করে একটা গ্রেট ছবি বানাবে? ওর জন্য তো একটা ফিল্ম, ওর জন্য তো ব্র্যান্ড না। ব্র্যান্ড তো আমার লেগা, ব্র্যান্ড স্ট্র্যাটেজি মেসেজিং, ওর লেগে তো একটা ফিল্ম বল, একটা গ্রেট ফিল্ম বানানোর এক্সপিরিয়েন্স চাই, ওই একটা অর্গাজম চাইছে। ওই অর্গাজম তার দুনিয়া, তার টিম, তার ক্রু, তার মডেল। ওই দুনিয়ায় আমি ইন্টারফেয়ার করলে গন্ডগোল হয়ে যাবে। আমি পিপিএম মধ্যে বলতে পারবো, এরপরে লেট হিম হ্যান্ডেল। মানে এই ট্রাস্টটা, যেমন আমি শাহ সিমেন্টের কথা বলতে পারি, যেহেতু আমি বলতেছি না যে শাওন আছে বলে বলতে পারি, ওই সময় এরকম একটা বাজেটের এরকম 10 জন মিলে আমরা 18,000 ফিট উঠে যাব এবং একটা ছবি বানায় নিয়ে আসবো যেখানে নোবডি হ্যাভ সিন এনি লোকেশন, আমরা জানি না আমি কি লোকেশন পাচ্ছি। এই যে ট্রাস্ট, এবং নওশাদ ভাই থেকে শুরু করে রাউন্ড থেকে শুরু করে যে ট্রাস্টটা করে ফেলছে মাত্র একজন মানুষের উপরে। এবং তারপরে যখন আমরা সবাই অসুস্থ হয়ে গেলাম যে, এবং আমরা এখান থেকে ওয়্যারলেসে ফোন দিচ্ছি, ওখানে একবার ফোন করতে $100 $150 করে লাগে একবার ফোন করতে। মাসুদ, রাশেদ ভাই, আমাদের মাসুদ, তোমার মাসুদ সবাই আমরা এখান থেকে জানে যে আমরা ফেরত আসবো না কেউ, কারণ মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, সবকিছু ঝামেলা, ফেরত আসবো না কেউ। এবং আমাদের এর মধ্যে রাশেদ বদলা নিয়ে গেছে ওখানে, পার্সোনাল বদলা। তারপরে আমরা যখন ছবিটা শেষ করতে পারলাম না, এবং আমরা যখন ছবিটা শেষ করতে পারলাম না, আমরা তো অসুস্থ হয়ে গেছিলাম অনেকে, পুরো ছবিটা শেষ করে একটুখানি বাকি ছিল।
আমার শুধু একটাই টেনশন ছিল যে আমি যদি ছবিটা শেষ না করতে না পারি, এই যে আমার উপরে এই দায়টা দিচ্ছে, আমি কিভাবে মুভ দেখাবো। তারপরে আসলে উই সলভ ইট ইন এ ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট ভাবে ঢাকা একটু শুট করে, তারপরে মানালিতে শুট করে। এবং ওই ট্রাস্টটা খুব ইম্পর্টেন্ট, এবং যখন ওই ট্রাস্টটা কেউ দেয় না, তখন আসলে জীবনটা আমরা একটু ইন্সপায়ার হই, ভালো লাগে, আরাম লাগে ছবি করতে। প্রতিটা বিষয়। রাজীব, একটা কথা বলি, তুমি আমার সাথে সারাক্ষণের ছবি ইয়েতে ছিল, মিউজিক নিয়ে কথা বলছো, অনেকটাই কথা বলছো, কিন্তু আমি জানি যে বেসিক যে ফিল্ম মেকিং, বেসিক যা শর্টটা কিভাবে নিব, লেন্সিং কিভাবে করবো, গ্রেডিং কিভাবে করবো, অনেক ওইসব জায়গায় কিন্তু তুমি কথা বলো নাই। তুমি সব বলছো সেটা তোমার ফাইনালি ছবিটার যে মোড়কটা যাতে তুমি যেভাবে চাচ্ছ সেটা যাতে না হয়। শাওন আমার ছবি এডিটটা চেঞ্জ করে না, শাওন তোমার না তোর এডিট হয় নাই, কিচ্ছু হয় নাই, হুইচ ইজ ফাইন, এটা তো কোনো অসুবিধা নাই, আমি আবার এডিট করতেছি শাওন। কিন্তু এই ফ্রেমটা 2 ফ্রেম কমাও, এটা কমাও, বা এর শুটিং এর মধ্যে বসে থেকে একটা বসিং অ্যাটিটিউড করা, না আই ডোন্ট লাইক ইট, আই এম নট অ্যাপ্রুভিং ইট, এইটা না। উই আর পার্টনার, ইউ টেল মি যে আমি কিভাবে করবো, এখন আমরা একসাথে কথা বলে জিনিসটা করতে পারি। আচ্ছা, ট্রু। অমিতাভের প্রিয় ফিল্মের কথা শুনতে শুনতে অনেক কিছু শুনে ফেললাম। আশরাফ ভাইয়া, শাওন ভাইয়েরও প্রিয় ক্যাম্পেইনের কথা আমি শুনবো। তার আগে অমিতাভ একটা এলিফ্যান্টকে রুমের মধ্যে আনছে। আই ওয়ান্ট টু অ্যাড্রেস দ্যাট এলিফ্যান্ট, এবং এটা আমার অনেক দিনের একটা চেষ্টা, অনেকদিন আমি চেষ্টা করছিলাম, এটা আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই। একটা প্রথমবার যখন আমরা একটা ক্লায়েন্টকে একটা টেলিভিশন কমার্শিয়াল প্রেজেন্ট করি, ডু ইউ থিঙ্ক দেয়ার ইজ এনি নিড অফ এনি স্টোরি বোর্ড? আচ্ছা, আমি আমার জবাবটা দেই, সেটা হচ্ছে কারণ আমি জানি অনেক ক্লায়েন্টরা এখানটাতে আছে। আমি যখন ইভেন কোজিটোতে থাকতে আমি জিনিসটা করছিলাম, আমি কোনোদিন স্টোরি বোর্ড দিতাম না। আমি ক্লায়েন্টের সাথে তেরামি করছি বিভিন্ন সময়। কারণ কি, আমি যখন একটা গল্প বানাচ্ছি, ঠিক আছে, আমি গল্পটা বানাই, ওইটা ভিজুয়ালাইজ করবে কিন্তু একটা ডিরেক্টর, তাই না? ওইটার কোন ফ্রেমিং হবে, ওইটার লেন্সিং কি হবে, ওইটা কি একটা প্যান শট হবে নাকি ওইটা একটা ট্রলি শট হবে না কি হবে, ওটা আমি ডিসাইড করব না। সো পুরো না কেমন যেন একটা ধাপটাই ডিফারেন্ট হয়ে গেছে। প্রথমে গল্প হবে, গল্প অ্যাপ্রুভ হবে, তারপরে ডিরেক্টরের কাছ থেকে আমরা জানতে চাবো কোন ডিরেক্টর করবে, বাজেট অ্যাপ্রুভ হবে, তখনই না ডিরেক্টর আমাকে একটা স্টোরি বোর্ড দিতে পারবে। আমি যে প্রথমে একটা স্টোরি বোর্ড দেই, এবং যারা ব্র্যান্ড ম্যানেজাররা থাকে তাদের প্রথম কথা হচ্ছে না স্টোরি বোর্ড নিয়ে আসেন, স্টোরি বোর্ড। এখন ভাই আপনারা কি গল্প পড়া বুঝতে পারেন না গল্পটা কি, নাকি আপনারা যখন ফাইনাল ফিল্মটা হয় তখন আপনারা স্টোরি বোর্ড দেখে মিলায় বলেন না এজেন্সি তো প্রথমে যখন দিছিল তখন এটা দিছিল, এটা ডাইন দিক থেকে বাম দিকে ওড়না উড়বে, এখন তো ওড়নাই নাই। তাহলে অবশ্য খুশি হবে ওড়না নাই হইলে, যাই হোক। সো এই জায়গাটা আপনারা, আশরাফ ভাই বিইং আ ক্লায়েন্ট, আপনি কি আপনার ফেলো মার্কেটিং বসদেরকে বলবেন যে এটার কোনো দরকার নাই? আশরাফ ভাই এখানে প্রশ্ন করবো, এখানে আমি এটার সাথে অ্যাড অন। আশরাফ ভাই ডেফিনেটলি একটা ব্র্যান্ড, একটা কমিউনিকেশন তো আপনার ওই যে রিসার্চ করেন, অনেক কিছু করেন, তখন তো বোর্ড ছাড়া রিসার্চ তো হবে না আশরাফ ভাই, এটাও তো একটা ফ্যাক্টর না? আমি তা মাইর খাইছ না, কোন কি ছাড়া রিসার্চ যখন করেন কোন একটা এটা দরকার নাই। আচ্ছা আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। যেমন আমার অ্যাপ্রোচ যেটা ছিল, আমি কিন্তু প্রথমে স্টোরি বোর্ড দেখতাম না। আমাদের ইয়েটা ছিল কি, আমরা আগে স্টোরি লাইনটা শুনতাম। তোমার সাথে কাজ করছি, শাওনের সাথে কাজ করছি, স্টোরি লাইন অ্যালাইনমেন্ট হইলে কিন্তু তখন বলতাম যে আচ্ছা ঠিক আছে, এটা এখন তো ফার্দার আপওয়ার্ড প্রেজেন্টেশনের ব্যাপার আছে, অ্যাটলিস্ট একটা ভিজুয়াল কিছু কিউ দিয়ে নিয়ে আসো। কারণ আলটিমেটলি আমরাও কিন্তু জানতাম ডিরেক্টরের কাছে যাওয়ার পরে কিন্তু স্টোরি বোর্ড আবার অ্যামেন্ডমেন্ট হতো, চেঞ্জ হতো, তারপরে তার শর্ট ডিভিশনের সাথে মিলায় তার গল্পর কন্টিনিউটির জন্য কিন্তু আবার তার কিন্তু কিছু ডিরেক্টরস আবার একটা এডিট হইতো, মানে একটা কাট হইতো কিন্তু স্টোরি বোর্ডের ফাইনাল কাটটা। সো ওইটা কিন্তু হচ্ছে নেক্সট স্টেজে। কিন্তু প্রাথমিকভাবে যখন when you have a your client on the other side who is sitting on on a powerful position, মানে এখন আশরাফ ভাই আমার জায়গাটা হচ্ছে যেটা জাস্ট অ্যাবসলিউটলি একটা কিলিং সাম প্রেশাস টাইম ফ্রম এন এজেন্সি, যে খামাখা একটা আর্টিস্টকে বসায় এটা দিয়ে একটা স্টোরি বোর্ড করবে যেটার সাথে অ্যাকচুয়াল পিভিসির কোনো মিল নাই। কিন্তু আমি বলি রাজীব, এখানে আবার আরেকটা ব্যাপার আছে। তুমি যদি বেস্ট প্র্যাকটিস অফ অ্যাপ্রুভিং ইয়েগুলি দেখো, ধরো বড় বড় কোম্পানিগুলির, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলির, they will not go for production unless the storyline or the storyboard is tested and qualified, because they have to take কনজিউমারদের ইনপুট নিয়ে কিন্তু কিছু ঘষা মাজা করতে, বেসড অন কনজিউমার ইনসাইট, এটা কানেক্ট করতেছে কিনা, ওয়ার্ডটা কানেক্ট করছে কিনা, বা এটা আসলে
কনসেপ্টটাকে whether it is coming across এটা কিন্তু টেস্ট করে। তো মিনিমাম কিছু ভিজুয়ালাইজেশন না থাকলে কিন্তু কনজিউমার রাখবে। না আশরাফ ভাই, এটাকে উড়াই দেওয়ার কিছু না, কিন্তু রাজীব যেটা বলছে এটা অন্য কথা। আমাদের রাজীবের পয়েন্ট হচ্ছে কি, মানে ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য যেটা লাগে সেটা আসলে কখনোই স্টোরি বোর্ড না। ফার্স্ট যে ইয়েটা কনভিন্স করার জন্য এটাই কমপ্লিটলি এগ্রি, কিন্তু ফাইনালি স্টোরি বোর্ড ইন দ্য প্রসেস লাগে, এটাও ট্রু। হ্যাঁ পার্ট অফ দ্য নট আশরাফ ভাই যেটা বলতেছেন যে বেস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে যে হ্যাঁ ওই রকমের যখন একটা কোম্পানির সাথে একটা এজেন্সি কাজ করে, তখন যাদের নিজেদের একটা প্রোডাকশন টিম আছে, যাদের স্টোরি বোর্ড আর্টিস্ট আছে, এবং যাদের সাথে হয়তোবা আপনি এখন লেটসেন এখন যদি এখন ওগিলভি কাজ করতেছে বড় একটা কোম্পানির সাথে, সো তাদের সাথে ইভেন ডিরেক্টর পর্যন্ত ফিক্স থাকে, তারা জানে যে নেক্সট ভোডাফোনের ক্যাম্পেইনটা কোন ডিরেক্টর করবে। সো ওইটা একটা কোলাবোরেটিভ এফোর্ট, এবং ওইটার জন্য যে পরিমাণ রিটার্নের ফি দেওয়া হয়, আই ডোন্ট থিঙ্ক ওই বেস্ট প্র্যাকটিসটা বাংলাদেশের কোথাও আছে। মাহি একটা ভালো কোয়েশ্চেন করছে এখানে, আশরাফ ভাইকে বাঘ, সিংহ আর কুমিরের সামনে একা পাঠানোর বুদ্ধিটা কার ছিল? আমার ছিল। আমার প্রশ্ন হচ্ছে এখানে বাঘকে আর সিংহকে আর কুমিরকে? আমি বিদেশি, আমি সিংহ। আচ্ছা, একটা কাজ করি, আমাদের প্রচুর প্রশ্ন আছে, তবে নেই। হ্যাঁ, না আমরা টিভি কমার্শিয়াল সেন্ট্রিক একটা আলাপে ঢুকে যাচ্ছি অমিতাভের কারণে বোধহয়। টিভি কমার্শিয়াল আমার জন্য এখন খুবই কম ইম্পর্টেন্ট আসলে। হ্যাঁ আমার জন্য ইম্পর্টেন্ট না। সরি ফর মাই কমেন্ট বাই দ্য ওয়ে। সো আমি একটু আসলে মনে করি যে একটু লার্জার ডিসকাশন অফ কমিউনিকেশন হওয়া উচিত, বিকজ লুকিং এট দ্য অডিয়েন্স বেস আর কি, সাব বেস। আচ্ছা, আমি আরেকটা এখানে একটা কোয়েশ্চেন নেই। আমার খুব পছন্দের আমার ছোট ভাই প্লাস আমার টিম মেম্বার ছিল গালিব এখন আর্লার হেড অফ মার্কেটিং, গালিব বিন মোহাম্মদ। ও একটা কোয়েশ্চেন করেছিল যে বিজ্ঞাপনের আসলে কাজটা কি ব্র্যান্ডের জন্য? ডিপেন্ড করে। সরি, আমি পিক করলাম। আমি কি আমার কাছে খুব মৌলিক প্রশ্ন, শুনতে অনেক সময় খুবই মানে ওভার সিম্পলিফাইড মনে হতে পারে, কিন্তু আমার ধারণা প্রশ্নের উত্তর দেওয়ারও প্রয়োজন আছে। অনেক সময় আমরা আসল জায়গার বেসিকটা ভুলে যাই। আমার ধারণা মানে ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপনের মূল মানে প্রয়োজনীয়তাটা আসলে নানাবিধ হতে পারে, ডিপেন্ডিং অন দ্য অবজেক্টিভ। কখনো হতে পারে যে শিয়ারলি অ্যাবাউট অ্যাওয়ারনেস আর নাথিং মোর দ্যান দ্যাট। কখনো হতে পারে যে না, আমার আসলে ব্র্যান্ডের যে ভ্যালু আছে, যে ইন্টারনাল যে ভ্যালু সিস্টেম আছে ব্র্যান্ডের, সেটাকে আমি প্রপারলি কমিউনিকেট টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড করতে চাই, সেটা হতে পারে। আবার অনেক সময় এটাও হতে পারে যে না, আসলে আমি ব্র্যান্ডটাকে আমি ব্র্যান্ডের যে আমার যে আইডেন্টিটি, সেটাকে কমিউনিকেট করার জন্য একটা বিউটিফুল একটা স্টোরির মধ্য দিয়ে আমি আসলে সেই ভ্যালু সিস্টেমটা লোকজনের ভিতরে, মননে, মগজে, সাবকনশিয়াসে ঢুকাতে চাই। তো সেটাও হতে পারে চাইলে আসলে। So it depends on what is the role or what is the objective you are setting for that specific campaign for that brand at that point of time. আমি কি আনসার করতে পারি আমার ভার্সন? অবশ্যই। ওকে, আমার ভার্সনটা আসলে এটা ডেভিড অগিলভির ভার্সন। ডেভিড অগিলভি জিনিসটাকে অনেক সিম্পলিস্টিক ভাবে আনসারটা দিচ্ছিল যে উই সেল অর এলস। এনি বিজ্ঞাপন, এটা টিভিসি হোক, এটা একটা নিউজ পেপার বিজ্ঞাপন হোক, এটা একটা বিলবোর্ড হোক, এটা একটা ওয়ার্ড অফ মাউথ একটা কোনো কিছু হোক, ওইটার ওয়ান অ্যান্ড অনলি অবজেক্টিভ ইজ সেল করা। সেল করা কি? ইটস নট সবসময়, ইটস নট প্রোডাক্ট সেল করা, সবসময় অফার সেল করা না, এটা কখনো কখনো একটা আইডিয়া সেল করা, একটা ব্র্যান্ডের পজিশনিংটারে সেল করা, সেটারে স্ট্রেংথেন করা। একটা ব্র্যান্ডের পজিশনিংটা তৈরি হয় কেন? যে একটা সময় যেন ব্র্যান্ড ভ্যালুটা এতটুকুই বাড়ে যেন ওইটা তার কম্পিটিটরের কাছ থেকে একটা এজ নিতে পারে, তার মানে ও যেন একটু বেশি পয়সায় বিক্রি করতে পারে, তাই তো? মানে একটা প্রিমিয়াম প্রাইসিং করতে পারে, অথবা তার লংজিভিটিটা বাড়তে পারে। সো আলটিমেটলি ইটস অল রিলেটেড টু সেলস। বাট এই জায়গাটায় অনেক সময় ভুল হয়ে যায় যে আমরা ব্র্যান্ড ক্যাম্পেইনের কাছ থেকে অনেক সময় প্রোডাক্ট সেল আশা করি, অথবা আমরা একটা ক্যাম্পেইন কতটুকু সাকসেসফুল হচ্ছে সেটা সেলস নাম্বার দিয়ে চিন্তা করি। বাট এন্ড রেজাল্ট, এনি পিস অফ কমিউনিকেশন দ্যাট হ্যাজ টু বি ট্রান্সলেটেড ইনটু সেলস, সেটা আইডিয়া সেলস হোক, শাওন ভাই যেটা বলছেন অ্যাওয়ারনেস সেলসের কথাও বলা হোক, বাট দ্যাট এগেইন কামস ডাউন টু নাম্বার। যে এখন আপনারা যখন বলেন যে লাগবাবাজি করছিলেন, যখন লাগবাবাজি ইজ নট এ কন্ডোমের কমার্শিয়াল, লাগবাবাজি ইজ অ্যান অ্যাওয়ারনেস কমিউনিকেশন। সো এন্ড অফ দ্য ডে দে ওয়ার সেলিং দ্য আইডিয়া, এবং দ্যাট হ্যাজ বিন ওয়েল সোল্ড, যে কারণে এটা একটা ভালো। অথবা যখন জন্ম নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পেইন হতো, আমরা অ্যাডভার্টাইজিং আসার আগে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, দ্যাট ওয়াজ অ্যান আইডিয়া যেটাকে আমরা কনজিউমারের কাছে সেল করছি। সো এনি পিস অফ কমিউনিকেশন ইজ, এটা আমাদের অগিলভি সাহেব বলে গেছেন, সবকিছু হচ্ছে সেল হইতে হবে। অমিতাভ কি না বললাম যে এটা তোমার কোনো পয়েন্ট অফ ভিউ এটাতে বিজ্ঞাপনের আসলে কাজটা কি?
না কিন্তু বিজ্ঞাপন আমার তো মনে হয় যে এটাই মানে বিজ্ঞাপন ইটস কমিউনিকেট করা বাট টু সেল আইডিয়াস এবং সেটা আইডিয়াটা সেল হলে ইউ বিলিভ ইন ব্র্যান্ড বিলিভ অন এভরিথিং এবং এটার সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয়। আমি আসলে এটাতে একদম এগ্রি করি না। ডেভিড ওগেলবির সাথে আমার ভয়ঙ্কর এটাতে ডিসএগ্রিমেন্ট আছে আর কি। আমার কোনো এগ্রিমেন্ট নাই এই ব্যাপারে। আমার কাছে মনে হয় ব্র্যান্ড আর ধর্ম একরকম। ব্র্যান্ড যখনই মার্কেটিয়ারদের কাছে গেছে তখন এটা সেলের কোশ্চেন আসছে। সো ব্র্যান্ড তো আসলে সবসময় সেলের জন্য না। বাকির ভাই এটা ব্র্যান্ড না। আমি তোমার কাছে আসতেছিলাম আমার পয়েন্টটা ব্র্যান্ড না। রিলিজিয়ন কি এটা ব্র্যান্ড না? তাহলে এটা সেলের কোশ্চেন আসলো কোত্থেকে? এটা বিশ্বাসের প্রশ্ন হতে পারে। ওইটা কি একভাবে সেলকে ডিফাইন হ্যাঁ আমি ধরেন আবার এখানে ওই যে মানে ইটস এগেইন ইটস লং ডিবেট সেটা হচ্ছে ধরেন রিলিজিয়ন আমার কাছে অফকোর্স ওখানেও একটা সেলিং অবজেক্টিভ আছে। রিলিজিয়নের মধ্যে অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোকে আমরা সেল করি। সো বিলিফটাকে আপনি কমিউনিকেট করেন, সেটার মধ্যে দিয়ে আপনি অনেক প্রোডাক্টকে সেল করেন। সো হ্যাঁ এটা বললে এখন অনেক ঝামেলা আছে আমার। সো বাট ওই জায়গা থেকে না, আমি সেটা বলতেছি না। আমি বলছি আমরা তো অনেক সময় অনেক বিলিফের সাথে একমত হইতে পারি, যে আমার একটা বিশ্বাস আছে যেটা সবার সাথে আমি একমত হওয়া তো ব্র্যান্ড হতে পারে। সেখানে বিক্রি কোথায়? সেলস শব্দটা না বড় বেশি আমেরিকানাইজ ওয়েস্টার্নাইজ একটা শব্দ, যেটাতে ব্যবসা বিক্রি আছে, অ্যাজ ইফ পুরো পৃথিবীতে একটা মার্কেট, হুইচ ইজ নট ট্রু। ওইটা যদি ভাবতে শুরু করি আমরা, তাহলে খুব মার্কেটিং এর জায়গায় চলে যাবো এটাকে নিয়ে। আমি একটু যদি বলি ব্র্যান্ড কমিউনিকেশনের একটা মেজর রোল হচ্ছে টু চেঞ্জ দ্য বিহেভিয়ার। এক্স্যাক্টলি, ফর এক্সাম্পল অডিয়েন্স অর দ্য সোসাইটি। এইটাই যদি আমরা খালি মাথায় রাখি, এইটা যখন যে কারণে ব্র্যান্ডের অবজেক্টিভের সাথে ফিটিং করা যাবে কমিউনিকেশনটা, আমার মনে হয় দ্যাট ইজ কোয়াইট সিম্পলিফাইড। আমি যদি বলি আনলেস এ কমিউনিকেশন which we are launching, আমরা যেটা মানুষের কাছে নিয়ে যাচ্ছি, যে বিজ্ঞাপন বলি বা যে কোনো কমিউনিকেশন বলি, সেটা যদি আমার বিহেভিয়ারে যদি চেঞ্জ না আনে, ডিজায়ার্ড বিহেভিয়ার যদি আমি ড্রাইভ করতে না পারি, আসলে কমিউনিকেশনটা সাকসেসফুল হয় না। একটা আধুনিক আলাপ আসতে পারে যে রাজীব ক্যান অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট, আসলে অনেক কন্ট্রিবিউট করতে পারবেন। অমিতাভ তো অ্যাজ অ্যান অবজারভেন্ট ইউ উইল সি দ্যাট যে আমরা ইনক্রিজিংলি দেখতে পাচ্ছি যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে, অ্যাবাউট এনি ব্র্যান্ড, যেই ব্র্যান্ড আসলে একটুখানি মোর সোশ্যালি রেসপন্সিবল, ওই ব্র্যান্ডের রেসপেক্ট অনেক বেশি, ওই ব্র্যান্ডের অ্যাকসেপ্টেন্স অনেক বেশি। এটা ভয়ঙ্কর ভাবে হয়েছে আসাম ভাই, যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে, যে আপনি খামাকা সেল করতে আসেন ভাই, মানে আপনারা আমার ভালোই লাগে না তখন। আর তখন মনে হয় একটা ব্র্যান্ড, একটা কোনো রেসপন্সিবিলিটি নাই, কোনো সোশ্যাল মানে সোশ্যাল কোনো এজেন্ডার সাথে অ্যাটাচ না, নিজেকে সোসাইটি পার্ট মনে করে না। ইউনো, যেটা সিএসআর বাতিল হয়ে গেছে। সিএসআর আবার কি? সিএসআর শুনলেই মনে হয় বাকি ব্যবসাটা সিএসআর না, তোর পুরো ব্যবসায় তুই সোসাইটির থেকে ব্যবসা করো, তো ব্যবসায়ী হইতে হবে সোসাইটির ব্যবসা ইন এনি উইচ কেস। তো সেই জায়গা থেকে দাঁড়ায় ব্র্যান্ড যদি তার সোসাইটিকে রিপ্রেজেন্ট না করে ফর গুড রিজন, ফর গুডনেস at some level, directly or indirectly, তাহলে আসলে কোনোদিন কাজ হবে না। এবং এখন আমি যেটা অনেক চিন্তা করতেছিলাম সেটা হচ্ছে আবারও কোভিড সিচুয়েশনটা চলে আসতেছে, বিকজ আন্ডার দিস চেঞ্জ সিচুয়েশন এখন কিন্তু মানুষ না অনেক সেন্সিটিভ হয়ে গেছে। এনি পিস অফ কমিউনিকেশন মানুষ যদি ওইটার মধ্যে ব্যবসার গন্ধ পায়, মানুষ ওই ব্র্যান্ডটাকে রিজেক্ট করে ফেলতেছে আউটরাইট। এবং স্পেশালি ধরেন যেগুলা একটু লাক্সারি ব্র্যান্ড আছে, সেই লাক্সারি ব্র্যান্ডগুলো সামনে কি করবে, দে হ্যাভ টু থিঙ্ক ভেরি কেয়ারফুলি যে তারা আসলে কিভাবে করে তাদের রাজীব লাক্সারি আই নো মানে একই অবস্থা। হ্যাঁ মানে কমোডিটিও। এটা কেন হইছে থিওরিটিক্যাল জায়গাটা কি বলি, বিকজ এখানে প্রচুর ব্র্যান্ড প্র্যাকটিশনার আছে, যেটা বলতেছে থিওরিটিক্যাল জায়গাটা পরিষ্কার যে তুমি যখন আমরা যখন বিজ্ঞাপন করি তখন আসলে অডিয়েন্স জানে, অডিয়েন্সের কনসিয়াস মাইন্ড জানে যে আমরা আসলে একটা জিনিস বেচতে আসছি। He knows about it. এই ব্যক্তিদের আসলে কনভিন্স হবে না আপনার কাছে। You have to talk to his subconscious self. আর সাবকনসিয়াসের কথা বলতে হলেই আপনাকে তার সম্বন্ধে জানতে হবে, তার সাইকোলজিক্যাল প্রোফাইল জানতে হবে, তার ভালো লাগা, খারাপ লাগা, ঘৃণা, ভালোবাসা সব জানতে হবে, তার ফিয়ার জানতে হবে। আর তখনই আপনার সাবকনসিয়াস কমিউনিকেট হবে। তখনই আপনি চান আর না চান, বাজারে গিয়ে আপনার মনে হবে যে না গ্রামীণটা একটু বেশি ভালো লাগে আমার রবিচ্ছে, কিংবা বাঙালিটা বেশি ভালো লাগছে রবিচ্ছে। এটা আপনার মনে হবে, কারণ ছাড়া মনে হইতে হবে। এই যে কারণ ছাড়া মনে হওয়া, এটা তো সাবকনসিয়াসের খেলা, এটা কখনোই কনসিয়াস মাইন্ডের খেলা। রাইট, এক্স্যাক্টলি। আমরা না অনেকক্ষণ গল্প করে ফেলছি, আমি টাইমিং দেখতেছিলাম, আমরা প্রায় 1 ঘন্টা 18 মিনিট গল্প করছি। আমার মনে হয় আমাদের শেষ করা উচিত, কারণ মানুষজন তো বিরক্ত হয়ে যাওয়ার কথা, এতক্ষণ ধরে আমরা কি গল্প করতেছি এখানে বজর। আমরা প্রিয় ক্যাম্পেইন নিয়ে কথা বলতেছিলাম। একটা পয়েন্ট, সরি আমি ছিল একটা পয়েন্ট আমি খালি একটু বলে রাখি। এই যে এই গল্পটা বললো না,
এইখানে একটা ইন্টারেস্টিং মানে কথা বলতে বলতে আমার ইয়ে হচ্ছিল, এই যে মানুষ যে সব ব্র্যান্ডের থেকে সব রকম মেসেজ নেয় না, এবং এই কোভিড সিচুয়েশনে এসে তো আমাদের আবার নতুন করে সবকিছু রিয়েলাইজ করতে হচ্ছে। এবং আমরা যখন থেকে গত 7-8-9 বছর থেকে কিন্তু আমরা রেসপন্সিবল মার্কেটিং, সোসাইটাল মার্কেটিং, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, বিং রেসপন্সিবল টু নেচার, বিং রেসপন্সিবল টু প্ল্যানেট, অনেকগুলি গল্প কিন্তু বলছি। এখন একটা জিনিস আমি বলি, ইভেন আমাদের এখানে অনেক বড় বড় কোম্পানি যেগুলি কিন্তু ভেরি রেসপেক্টেড কোম্পানি, সেখানেও আমরা কিন্তু কন্ট্রাস্টিং ব্র্যান্ড পার্সোনালিটির এক জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি। একটা সেট ওই গ্রুপের মধ্যেই ওদের একটা সেট অফ ব্র্যান্ডকে মানুষ অনেক ট্রাস্ট করে, আরেকটা সেট অফ ব্র্যান্ডকে কিন্তু ডিসট্রাস্ট করে, বা তাদের রেসপেক্টটা অত বড় জায়গায় নাই। একই ব্র্যান্ডেড হাউসের মধ্যে বা একই হাউস অফ ব্র্যান্ডস এর মধ্যে কয়েকটা ব্র্যান্ড ইজ হাইলি রেসপেক্টেড, কয়েকটা ব্র্যান্ড আবার নট সো মাচ রেসপেক্টেড। সো এইগুলি কিন্তু আসলে কারেকশন, ইউনিফিকেশন, একটা কমন প্ল্যাটফর্ম, এগুলি আস্তে আস্তে ঠিক করতে হবে। এবং এখানে কমিউনিকেশন প্রফেশনালরা কিন্তু আসলে মেজর রোলটা প্লে করতে পারবে, বিকজ দে ক্যান অ্যাকচুয়ালি ইউনো, ওই যে শাওন এক সময় বলতো, অনেক আমার সাথে একবার কি ঝগড়া, ব্র্যান্ডের দায়িত্ব থাকে, মার্কেটিং এর কাজ হচ্ছে টু ক্রিয়েট মোর সেগমেন্টস, এন্ড ব্র্যান্ডের দায়িত্ব হচ্ছে টু ক্রিয়েট মোর ইউনিফিকেশন। আমি শুধু একটা অ্যাড করি, আমার খুব ফেভারিট, আমি তো ফেভারিট অ্যাড করি শাওন যেটা বললো সেটা থেকে, আসলে যে এখনকার টাইমে আসলে যে সনাতনী ধারার যে কয়েকটা পয়েন্ট আছে, টেলিভিশন, কমার্শিয়াল, এইটা আসলে অ্যাবসলিউটলি কোনো কাজ করে না এখন। আসলে আমার যেটা প্রশ্ন শাওনের কাছে, রাজীবের কাছে, এই কাছে, যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট নাও, হোয়াট ইজ ইউর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। আমরা তো এটাকে আগে কমার্শিয়াল টিভি এগুলো নাম বলতাম, কিন্তু হোয়াট ইজ দ্য ভিজুয়াল রিপ্রেজেন্টেশন নাও। দের ইজ মানে টেলিভিশন কমার্শিয়াল বা কমিউনিকেশনের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, মোশন ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বলে একটা ব্যাপার আছে। সেই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের এখন একটা ধরন পাল্টায় গেছে, এখন অন্যভাবে ভিজুয়াল রেফারেন্স মানুষ দেখে। এখন সেটা নতুন টাইমের এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনগুলো কি রকম, মানে এটা কি ধরনের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আসলে কাজ করবে এই মুহূর্তে। একটা তো আছে তোদের বেটি এবং অন্যভাবে মানুষের সাথে এখন কমিউনিকেট করার পন্থা হয়ে গেছে, মানুষকে অন্যভাবে বিশ্বাস করানোর মতো পন্থা হয়ে গেছে। হোয়াট ইজ দ্য নিউ টাইমের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আসলে কিরকম ভাবে হবে? চাউনির কাছে বা আশাপার কাছে যা জিজ্ঞেস, আমার কাছে মনে হয় যে খুব ভালো বলছিল, আমাকে খুব ভালো বলছিল আমাদের গ্লোবাল ক্রিয়েটিভ চিফ, এখন নাই, হি হ্যাজ মুভ ফ্রম গ্লোবাল, পেয়ার প্যারসন। সো পেয়ার আমাদেরকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করছিল টু গেট ইনটু ক্যান। রাজীব, ওটা হঠাৎ মনে পড়লে প্যারের কথা বলা হতো। পেয়ার ওয়াজ দ্য ম্যান হু পুশড আস। ঢাকায় আসছিল তো। হ্যাঁ, আমি ওই সময় খুব ফলো করতেছিলাম, যেন ওই সময় আমি খুব বাইরে থেকে ফলো করছিলাম যেন ভালো কিছু না হয়, মানে নামাজ পড়তাম, আল্লাহ যেন গ্রের উপরে একটা আযাব নাজিল হয়, যেন এরা ভালো কিছু না পাওয়া যায়। যাই হোক, বাট আমার দোয়া কবুল হয় নাই ভাই। অনেক তুমি জানি না, অনেক মানুষ দোয়া করতেছে, অসুবিধা নাই, তুমি করো না আমি জানি, বাট এনিওয়ে সেটা বড় কথা না। আমি অন্য কথা বলি, অমিতাভের যে প্রশ্নটা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার কাছে খুব সুন্দর বলছেন যে বিজ্ঞাপন দেখার প্রথম কাজ হচ্ছে এটা কিভাবে বিজ্ঞাপন মনে হবে না। এই কথাটা খুব জরুরি কথা বলে মনে করি আর কি আমি, যে এই যে গ্লসি একটা বিজ্ঞাপনের চেহারা আছে, যেটা দেখে মনে হয় যে এমন ভাবে চকচকে করা হয়েছে মেকআপ দেয়া, এই মেকআপটা একসময় এসে বোরিং লাগতে শুরু করে, এই জায়গাটা থেকে না আমার এই করোনা, এই কোভিড সিচুয়েশনে আমার একটা জিনিস মনে হয়েছে কি জানেন, এটা আমার একদম পুরো পার্সোনাল, আমি কয়েকজনের সাথে শেয়ার করছিলাম, আপনাদের সাথে করি। আমার কাছে মনে হইতেছে পাওয়ার অফ আইডিয়াটা আবার অনেক মহাসমারোহে ফেরত আসছে। কারণ কি, মানে ধরেন একটা সময় ছিল, অনেক দিন ধরে একটা সময় ছিল, সেটা হচ্ছে যে একটা মিডিওকার আইডিয়াও বিকজ অফ লাইক অমিতাভের ডিরেকশন অথবা সুপার একটা মিডিয়া প্ল্যানিং, হ্যাঁ, অথবা সাথে অনেক কিছু মিলায়া জগাখুরি মেরা, ওইটাকে একটা মিডিওকার আইডিয়াকে আমরা অনেক ভালো কিছু সাকসেস নিয়ে আসতে পারতাম। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আপনাদের ক্ষেত্রে আমি শিওর হয়েছে। আমি এই কোভিডে আমি দেখতেছি, আপনারা আমাকে বলেন হোয়াট ইজ দ্য সিঙ্গেল মোস্ট ভিউড ইভেন্ট ইন সোশ্যাল মিডিয়া এই কোভিডের মধ্যে, বলেন তো? জানি না, আমি রিসার্চ করে বলতে পারবো না। দ্যাটস তামিম ইকবালের লাইভ। ঠিক আছে, এখন ওইটা আপনি আমারে বলেন, তামিম ইকবালের লাইভের মধ্যে কি গ্রে কাজ করছে, নাকি অমিতাভের ডিরেকশন ছিল, নাকি ওটার মধ্যে কোটি কোটি টাকার মিডিয়া প্ল্যানিং ছিল? ইট ওয়াজ নাথিং, ইট ওয়াজ জাস্ট দ্য রাইট আইডিয়া উইথ দ্য রাইট পিপল এট দ্য রাইট টাইম। মানে মানে অসাধারণ। আমার কাছে মনে হইতেছে যে আবারও বোধ হয় আইডিয়াটা ফেরত আসতেছে। আইডিয়া ছিল, অফকোর্স আইডিয়া সবসময় ছিল, কিন্তু সিম্পল এক্সিকিউশন
আইডিয়া ফোর ফ্রন্টে আর কি। হ্যাঁ I মানে can't be- আমি অনেক কিছু বলতে পারতেছি না এখন, কিছু কাজ চলতেছে এই মুহূর্তে এক্স্যাক্টলি অন দ্যাট প্লেস, যে কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি একটা অদ্ভুত জার্নিতে যুক্ত হচ্ছে নতুন করে, যখন আইডিয়াটাকে একদম ফোর ফ্রন্টে রাখতে হচ্ছে রাদার দেন দ্য এক্সিকিউশন। মানে একটা ছোট্ট এক্সাম্পল হচ্ছে আমাদের এবারকার স্বপ্ন যাবে বাড়ি, এইবারে যে ভার্সনটা করছি আমরা অলমোস্ট সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা করবো না এবার এটা। কেন করবো না? বিকজ ভাই কে বাড়ি যাবে, বাড়ি যাওয়ার কোনো উপায় নাই, কেমনে যাবে, কি হবে বলতে পারি না। তাহলে এইটাই আইডিয়া যে লোকে যাইতে পারবে না, আসলে এবার শুধু স্বপ্ন যাবে, আপনি আর যেতে পারবেন না। হ্যাঁ, মানুষ একটু বিটিএল নিয়ে শুনতে চায়, সবাই প্রশ্ন করছে। আচ্ছা, BTL নিয়ে আমি বলতেছি, আমি এখানে একটা ব্র্যান্ডের কথা বলতেছি না, আমি একদম পুরো একটা পার্সোনাল জায়গা থেকে একটা কথা বলছি। ঈদের সময় আমি একটা গান বানায় ফেলছিলাম, হুদাহুদি একটা গান, ওটার কোনো এক্সিকিউশন নাই, কিন্তু ওইটা আমার বাসার পিছনে একটা, আমরা নিজের একটা ক্যামেরা নিয়ে একটা গান শুট করে ফেলছিলাম, এবং অনেক দিন পরে দেখলাম একটা জিনিস হয়তো বা পজিটিভলি ভাইরাল হয়েছে, মানে এটা অনেকের কাছে গেছে, অনেকে নাকি শুনছে টুনছে। দ্যাট না, ওইগুলো আমাকে ওই সিগন্যালটা দিতেছে যে এখন বোধহয় কমপ্লিকেটেড চিন্তা করাটা আর দরকার নাই, খুব সিম্পল কোনো জিনিস চিন্তা করা উচিত এনি ব্র্যান্ড। এক্সিকিউশন একদম তাই, এবং সময় খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, কিন্তু কোন সময় কোনটা কি করতে হবে। আর ইউ ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য টাইমিং? আমরা যখন দূরে কাছে থেকে গানটা করি গ্রামীণ ফোনের, আমার 24 তারিখ সকাল 7টার সময় গানটা লেখা, আর 26 তারিখ রাতে 8:30টায় গানটা রিলিজ করছি আমরা, 2 দিন। হোয়াট এক্সিকিউশন, বাট ইট ওয়ার্ক লাইক ম্যাজিক। এখন এটা মানে 4 কোটি ভিউ এই মুহূর্তে। হ্যাঁ, মানে করতে কেমন করে? এক্স্যাক্টলি, এটা আসলে টাইমিং, রাইট টাইমে রাইটটা আপনি করতে পারছেন কিনা। আলোচনাটা যেই দিকে যাচ্ছে, ব্যাপারটা অমিতাভের জন্য একটু বিপজ্জনক জায়গায় চলে যেতেছে, যে অমিতাভ মানে বড় এক্সিকিউশন মনে হয় আর এজেন্সিগুলো খুব একটা চিন্তা করবে না, তুমি একটু চিন্তা করা শুরু করো যে আমরা এখন কি করতে পারি। আচ্ছা, একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে যে বিটিএল কমিউনিকেশনের ফিউচার কি? এখন আমরা যে ডিজিটালি কথা বলতেছি, এখন আপনার সাথে আমরা যে কথা বলছি, ইজ ইট এটিএল অর ইজ ইট বিটিএল এখন? আর এখনকার বিটিএল মানে কি আসলে? Well said, absolutely. মানে এটিএল বিটিএল কি মার্জ হয়ে গেছে? এটা ভালো বলছো তুমি, কিন্তু এটাও সত্যি আমার কাছে মানে এমন একটা ডাইনামিক টাইম না এখন, যে 2 মাস আগে যেটা সত্য ছিল, 2 মাস আগে বলছিলাম এটা যে আমরা কি বলে দূরে কাছে থাকি, আর এখন কি দূরে কাছে থাকলে বললে হবে? এখন তো রিয়ালিটি হচ্ছে লোককে বাসা থেকে বাইরে হইতে হবে, কিন্তু নিজের সেলফ প্রোটেকশন নিয়ে বাইরে হতে হবে, তাহলে মেসেজ তো চেঞ্জ হয়ে যাবে আসলে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, যে এখন এই মুহূর্তে বসে সবাই মিলে এটা দরকার নেই আসলে। সবাই মিলে আমরা এত বড় সিদ্ধান্ত এখনই না নিয়ে নিই আর কি, যে আবার ইভেন্ট হবে কিনা, আবার আমাদের ইভেন্টে লোকরা কাজ করতে পারবে কিনা, বড় গেট, বড় ফেস্টুন লাগানো হবে কিনা, বড় কনসার্ট করতে পারবে কিনা। অনলাইন কনসার্ট করতেছি এখন বাধ্য হয়ে, বিকজ ইভেন্ট করতে পারতেছি না, কিন্তু আবার হয়তো কনসার্ট করতে পারবো আমরা। সো লেটস নট অলসো গেট সো কি বলবো মানে নেগেটিভ অ্যাবাউট ইট, হতাশা হওয়ার কিছু নাই। আমার ধারণা সময় বলে দিবে কি করবো, বিকজ ইটস এ ভেরি ডাইনামিক টাইম। আমার মনে হয় এটাই যে খুব মুশকিল। হ্যাঁ, প্রশ্নটা হয়তো বা একটু ইভেন্ট অ্যাক্টিভেশন স্পেসিফিক হয়তো বা ছিল, বাট আমরা বিটিএল ওয়ার্ডটাকে আসলে পিক করছি। যদি ইভেন্টস অ্যাক্টিভেশনস হোক, ইয়াস, এটা নিয়ে একটা চিন্তা করার ব্যাপার আছে। বাট আমার কাছে মনে হয়েছিল যে যখন থেকে এই সোশ্যাল মিডিয়া অথবা ডিজিটাল মার্কেটিংটাই মানে আপরাইজটা হওয়া শুরু করছে, তখন থেকে বিটিএলটাই কিন্তু সামনে চলে আসছে। এটিএল মানে কি? এটিএল মানে হচ্ছে কি, যে জিনিসটা আপনি ছেড়ে দিবেন, কে দেখবে সেটার হাতে আপনার হাতে নাই। একটা বিলবোর্ড ছেড়ে দিচ্ছেন, আপনার হাতে খুব বেসিক একটা টপ লাইন একটা ডেটা আছে, যে এই রাস্তা দিয়ে এই কয়টা মানুষ যায়, তারা হয়তো বা দেখবে, বাট কে দেখবে আপনি জানেন না। বাট যখন থেকে আমরা ডিজিটাল মিডিয়া বাইং করি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বিটিএল, বিকজ আপনি তখন ডিসাইড করতেছেন আপনি কার কাছে যাবেন, তলা দিয়ে ঢুকা কার কাছে চলে যাচ্ছেন। সো ইয়েস, ইভেন্টস অ্যাক্টিভেশন যদি হয়ে থাকে, দ্যাটস ডিফারেন্ট। এবং আমি মনে করি যে আমাদের এটার জন্য এত হতাশা চলবে না। আমাদেরকে এই সময়, আমি যদিও কোভিডে আলোচনা করা ঠিক না, তারপর আমি বলবো মানে স্টিক টু ইট আর কি। এটা লেগে থাকেন, ধৈর্য ধরেন, চুপ করে বসে থাকেন, টেনশন নিয়েন না, বাট কিপ ইউর পেশেন্স আপ, বিকজ আ গুড টাইম উইল কাম। পৃথিবীর ইতিহাস জুড়ে দেখা গেছে যে কোনো মহামারীর পরে একটা বিউটিফুল টাইম আসছে। ওই সুন্দর অসাধারণ সময়টা যেন অপেক্ষা করি, কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড থাকি, যেন সুন্দর সময়টাকে হ্যান্ডেল করতে পারি। একটা প্রশ্ন আসছে আসাদুল্লাহ আসাদ, এমন কোন অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন কি আছে যেখানে আপনারা 4 জন নক্ষত্র একসাথে জড়িত ছিলেন? থাকলে প্লিজ জানতে চাই। I think together we are too expensive, তাই না?
কিন্তু না, ঠিক আছে, আমি একটা কমন থ্রেড দিতে পারি। বলেন না। মানে আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্ন ভরা চোখে স্বপ্ন দেখি মেধাবী বাংলাদেশের সিকুয়েল হয়তো এই চারজনই, কিন্তু আমি ছিলাম দুটো প্রজেক্টেরই কমন, এই বাকি তিনজন কিন্তু সিকুয়েল মিলায় কিন্তু আমরা একসাথে কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, এটা ট্রু। এবং আমার কাছে মনে হয় এপিসোডে শাওন অমিতাভ, সেকেন্ড এপিসোডে আমি আর পিপলু, তুমি আর কিসলু পিপলু 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 ওকে, হ্যাঁ পিপলু করছিল। এবং আই থিঙ্ক ইটস ট্রু ফর গ্রামীণ ফোন অ্যাজ ওয়েল, কারণ গ্রামীণ ফোন যখন আমরা প্রথম শুরু করছিলাম, যখন প্রথম নীল দরিয়ার গল্প ছিল অথবা মায়ের জন্য মোবাইলের গল্প ছিল, আমার কাছে গ্রামীণ ফোন ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, মানে ভেরি ক্লোজ, একদম সেম, আমি জানি। সো গ্রামীণ ফোনের যদি আমরা কোনো একটা সিঙ্গেল জায়গা, আমি আর শাওন ভাই কখন এটা নিয়ে সামনাসামনি কথা বলি নাই, দিস ইজ দ্য ফার্স্ট ফোরাম আমার ধরুন আমরা গ্রামীণ ফোন নিয়ে কথা বলতেছি। গ্রামীণ ফোনের এক্স গার্লফ্রেন্ড আমি আর কারেন্ট শাওন ভাই, সো আমাদের দুজনের মধ্যে একটু ইয়া থাকতেই পারে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে গ্রামীণ ফোনের কমন আইডিয়াটা যদি দেখেন, গ্রামীণ ফোনের যতগুলা আইকনিক ক্যাম্পেইন হয়েছে, ওটা যেটা সিঙ্গেল ওয়ার্ড, দ্যাট ইজ অপেক্ষা। প্রথম যে গ্রামীণ ফোনের নীল দরিয়া, যেটা অমিতাভ আর আমি মিলে করছিলাম, যে শিমুল ছিল মডেল, ও ট্রেনে করে চলে যাচ্ছে, হইয়া আমি দেশান্তরী গান হইলো, বেসিক্যালি ওর একটা বউ আছে, সেই বউটা অপেক্ষা করতেছিল, কোনো একটা সময় হাজব্যান্ড ফোন দিছে এবং তাদের মধ্যে একটা প্রেম ভালোবাসা। মায়ের জন্য মোবাইল নিয়ে যাচ্ছি, ছেলে বাইরে পড়তে চলে আসছে, মা গ্রামের বাড়িতে থাকে, সে অপেক্ষা করে ছেলের সাথে কখন দেখা হবে। এখন দ্যাট মোবাইল কেম, যেটা শাওন ভাই খুব রাইটলি বলেন যে কোন প্রবলেমটা সলভ করা হইতেছে, সো দ্যাট ব্র্যান্ড কেম ফরওয়ার্ড অ্যাজ এ প্রবলেম সলভার, যে এখন একটা মোবাইল দিয়ে দিচ্ছি, মাকে আর এতক্ষণ অপেক্ষা করতে হবে না। সেম জিনিস, ওই বাতাস অপেক্ষা করছে, বৃষ্টি অপেক্ষা করছে, সেখানটা তো একটা মেয়ে অপেক্ষা করতেছে। সো আশরাফ ভাইটা আমি ভাবতেছিলাম যে আমাদের কমন জায়গাটা কোথায়। অফকোর্স মেধাবী বাংলাদেশ ইজ ওয়ান থ্রেড, যেখানটাতে শাওন ভাইয়ের তৈরি করা একটা আইডিয়া আমরা নিয়ে আগায় গেছি, গ্রামীণ ফোন আরেকটা, যেখানটাতে আমরা একই আইডিয়ার উপরে দুজনে কাজ করছি, এবং আলহামদুলিল্লাহ গ্রামীণ ফোন ইজ ডুইং ফ্যান্টাস্টিক। শাওন আইডিয়াটা দিল পরে, আশরাফ ভাই আপনি এজেন্সি চেঞ্জ করলেন কেন? এটার কারণ কি ছিল? যেই কারণে গ্রামীণ চেঞ্জ করতে আমারে না, কিন্তু এখানে এখন তো সিক্রেট রিভিল করতে হবে। প্রথমে তো আমি প্রথমবার যখন ইয়ে করি, প্রথমবার যখন প্রজেক্টটা হয়, তখন তো সরাসরি এজেন্সির সাথে কাজ করি, তখন একটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউটের সাথে কাজ করছিলাম। ও শোনো, By the time the sequel came, he was to corporate institution, সেখানে আমার যাওয়ার মতো যোগ্যতা ছিল না। আসল কথা হচ্ছে ক্লায়েন্টরা হচ্ছে দুশ্চরিত্র, বুঝছো, ওদের এক জায়গায় ভাল লাগে না, ওদের কিছুদিন পর পর একটু টেস্ট চেঞ্জ করতে হয়, বুঝছো, এই হচ্ছে ঘটনা। সেটাই না, যাক গুড। না ফিল্ম মেকারও চেঞ্জ করছো তুমি। হ্যাঁ, গ্রামীণ ফোনের 3টা ছবি আমাকে দিয়ে বানায়, পরে তো তুমি সারা ভাইয়ের কাছেই গেলা। তোমাকে আমার খুব একটা ভালো লাগে না আসলে, বুঝছো অমিতাভ, বুঝছো, মানে আমরা সবারই আমাদের লয়্যালটি ইস্যু আছে, বুঝছো, আমাদেরও একটু মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করতে হয়, এটা র্যাগিং এর মতো, বড়রা মারে আমরাও এটাকে কন্টিনিউ করি, সো ক্লায়েন্ট আমাদেরকে মারে, আমরা তোমাদেরকে মারি, এই তো একটা খাদ্যচক্র, বুঝছো। আমরা মনে হয় শেষের দিকে চলে আসতে, যদিও একটা প্রশ্ন ছিল যে করোনা মোকাবেলায় একজনের প্রশ্ন করলো দেখলাম, আপনাদের যদি বলা হয় করোনা মোকাবেলায় কি করণীয়, সেই মেসেজ দিয়ে কমিউনিটি অ্যাড বানাতে কি বানাবেন? আচ্ছা, প্রশ্নটা করছে ফারিনা মাহমুদ। আচ্ছা, প্রশ্নটা করছে ফারিনা মাহমুদ। ফারিনা মাহমুদ ইজ এ ব্রিলিয়ান্ট লিরিসিস্ট, আমার গানের কথাও লেখে, অস্ট্রেলিয়াতে থাকে। ফারিনাকে বলি যে প্রথম দায়িত্ব হচ্ছে করোনাকে মোকাবেলা করার কিছু নেই, ডোন্ট ট্রাই টু, ইট ইজ নট এ যুদ্ধ, এটা মোকাবেলা করা, ইট ইজ পার্ট অফ আওয়ার লাইফ, এটা হচ্ছে আমার কথা, যে ইট ইজ নট আ যুদ্ধ, এটা বারবার এটাকে যুদ্ধ হিসেবে ট্রিট করার কিছু নেই। না, আমি জানি না, মানে আমার কাছে মনে হয় যে মানে আমি জানি না, মানে ইফ ইটস ইম্পর্টেন্ট বিকজ আই এম ওয়ার্কিং অন ইট রাইট নাও, সো আমার জন্য এটা পয়েন্ট অফ ভিউটা একটা পরিষ্কার পয়েন্ট অফ ভিউ আমার আসছে। আসলে আমার কাছে মনে হয়েছে যে আসলে মানে আমাদের আমি তো অনেকবার বলছি, আমি এখানে বলা ঠিক কিনা জানি না, আমার কাছে যখন করোনা শুরু হয় তখন দুটো মেসেজ আমাদের কাছ থেকে আসছিল ফ্রম ওয়েস্ট, একটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, একটা স্টে হোম, দুটো মেসেজ। এই দুটো মেসেজই আমাদের জন্য অসম্ভব এলিটিস্ট এবং ওয়েস্টার্ন, একটাও কাজ করে না। যেখানে লোকজন একটা বাসা, একটা ছোট বাসা রুমের মধ্যে, ওই রুমই বাসা, 7 জন মিলে থাকে, ওখানে সোশ্যাল ডিস্টেন্সিং কি, কেমনে ঘরে থাকবে? লালবাগে লোকে রাতের বেলা বাসায় এসে খাওয়াটাও বাসার বাইরে খায়, দাওয়ায় বসা, রাতে করে ঘুমাইতে ভিতরে চলে যায়, আসলে ঘুম থেকে এটা সকালবেলা দাঁত ব্রাশটাও করে ঘরের বাইরে, সেই লোককে আপনি হঠাৎ করে বলবেন যে ঘরে থাকুন, এটা হবে না আসলে। সো আমাদের মতো হ্যান্ডেল করা দরকার ছিল। আমরা বলছি সোশ্যাল ডিস্টেন্সিং, এটা অর্থ কি?
মানে না, আমি তো বুঝি না সামাজিক দূরত্বের অর্থ কি। হইতে হবে 3 হাত দূরে থাকেন কিংবা 3 ফুট দূরে থাকেন, 4 ফুট দূরে থাকেন, হোয়াট এভার, ইউ হ্যাভ টু কমিউনিকেট প্রপারলি, নাম্বার 2। আর নাম্বার 3 হচ্ছে কি, এই মুহূর্তে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, জীবন ও জীবিকার যে একটা সমন্বয়ের কথা বারবার বলতেছি আমরা, সেখানে দাঁড়ায় আমাদের মতো দেশে টুক মানতে গিয়ে আপনি যে স্বাস্থ্য ব্যবস্থা যে ফেল করবে, এটাতে কোনো সন্দেহ নাই। নিউ ইয়র্কে ফেল করলে এখানেও ফেল করবে, ইটালিতে ফেল করছে, ঢাকাতেও ফেল করবে, কিন্তু আলটিমেটলি সলিউশন ডিপেন্ডস আপনার পার্সোনাল হাইজিনের উপরে, আপনার পার্সোনাল স্বাস্থ্যবিধির উপরে, যে আপনি নিজেকে সচেতন কিনা। ওই জায়গাটা নিয়ে কাজ করার যে মাস্টার ক্যাম্পেনটা দরকার, মাস্টার কমিউনিকেশনটা দরকার ফর দ্য হোল নেশন, সেই মাস্টার ক্যাম্পেন আমরা এখনো দেখে গেছি। এক্স্যাক্টলি, এখানে আশরাফ ভাই যে কথাটা বলছে, বিহেভিয়ারাল চেঞ্জ, কমিউনিকেশনের মেইন কাজ হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ। আমরা কি গত 4 মাসে আমরা এমন কোনো কমিউনিকেশন করতে পারতেছি যেটা আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ হবে? কারণ অবশ্যই আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ করতে হবে নতুন টাইমে। সিঙ্গেল ক্যাম্পেইন নাই, মাস্টার ক্যাম্পেইন হয়নি এখন পর্যন্ত। না, এটা আমারও একটা এটা কি বলবো, অভিযোগ বলবো, অথবা জানি না আমি কি চিন্তা ভাবনার কথা বলবো, এটা একটা ফোরামে আমি বলতেছিলাম, সেটা হচ্ছে যে দিস ইজ আ ক্রাইসিস, সেটা তো মেনে নেওয়াটাই উচিত, এবং এই ক্রাইসিসটা আগে কখনো হয় নাই এবং কেউ এটার জন্য প্রিপেয়ার ছিল না। সো বাংলাদেশে তো ক্রিয়েটিভ মাথা অথবা যারা মার্কেটিং বোঝেন এরকম মানুষের কোনো অভাব নাই। আমাদের অসাধারণ প্রবলেম, পোলিও ইরাডিকেটেড হয়ে গেছে বাংলাদেশ থেকে, তাই না? জনসংখ্যা কন্ট্রোলে নিয়ে আসা হয়েছে। সো এরকম কি একটা কম্বাইন্ড একটা এফোর্ট দেওয়া যায়? শাওন ভাইরা দেশে আছেন, আপনারা যারা এজেন্সি হেডস আছেন অথবা যারা ব্র্যান্ডের লোকজন আছেন, মিডিয়ার মানুষজন আছেন, ওপিনিয়ন লিডাররা আছেন, সবাইকে নিয়ে কি একটা জয়েন্ট একটা এফোর্ট দিয়ে একটা সিঙ্গেল লাইনার একটা কোনো কিছু কি বের করা যায় যেটা সবাইকে দিয়ে কমিউনিকেশন করানো সম্ভব? উই হ্যাভ পিপল লাইক, উই ক্যান ইউজ দ্য ক্রিকেটার্স, উই ক্যান ইউজ দ্য সেলিব্রিটিজ, আমরা সবাইকে দিয়ে যদি ওরকম কি কিছু করা যায়? অবশ্যই করা যায়, করা তো চাই। আমার ধারণা জিনিসটা যেটা হচ্ছে আসলে যে বিষয়গুলো এরকম হয়ে গেছে, ফর এক্সাম্পল ধরো, আর খুবই তো এক ধরনের একটা মানে একটা ন্যারো কাস্ট ভিউ আছে। যেমন ধরো, তুমি যদি প্রতিদিনের ডেটা দেখো গভর্নমেন্টের, সেটা আমরা বলতে পারি যে এটা সঠিক ডেটা, টেস্ট এটা হচ্ছে না। তুমি যদি স্যাম্পল সাইজ ধরে নাও, দেখবো যে আসলে এটা পুরো সমস্যাটা ঢাকা আর চিটং ড্রিভেন মেজর ওয়েতে। মানে 3000 যদি ইনফেক্টেড হয়, তার মধ্যে 22টা ঢাকায়, 800 চিটাগংয়ে, আর বাকি 200-300 এদিক ওদিক ছড়ায় ছিটায়। এই কিন্তু রিয়ালিটি। তার মানে আসলে ঢাকা চিটাগংকে হ্যান্ডেল করতে হবে বেসিক্যালি। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংস। এটা নিয়ে কিন্তু এমন না যে সবাইকে জানাতে হবে। ঝিনাইদহে জোনই করা হয় নাই, বা ঝিনাইদহে কোনো পেশেন্টই নাই। যে জোন করা হয়েছে, ঝিনাইদহে কোনো জোন নাই, জোন ছাড়া ঝিনাইদহ। আমি বুঝতে পারতেছি, কিন্তু কথা হচ্ছে যে এটা তো করার সময়টা শেষ হয়ে যায় নাই। মানে ক্যান দেয়ার বি একটা জয়েন্ট টাস্ক ফোর্স যেটা 3 মাস 4 মাস কাজ করতে হবে, 6 মাস কাজ করতে হবে। হ্যাঁ, মানে একটা লাইন তৈরি হয় নাই, মানে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটা সিম্পল লাইন, ওই লাইনটা এখনো নাই। কিন্তু I completely agree with you. Single message, কোনো মেমোরেবল মেসেজ নেই তোমার কাছে এই মুহূর্তে। হ্যাঁ, মানে আমি একটা লাইন দেখছিলাম একটা সময়, যখন প্রবাবলি আমাদের রাইস প্রোডাকশন কমে গেছিল, সো গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে রাইসের সাপ্লিমেন্ট হিসেবে আলুটাকে তোমরা করো, খাদ্য পুষ্টি স্বাস্থ্য চান, বেশি করে আলু খান। নট আ ম্যাসিভ ক্যাম্পেইন, বাট লাইনটা মাথার মধ্যে ঢুকে গেছে এবং একটা সিঙ্গেল লাইনার যেটা সবার মধ্যে মাথায়। এই যে সোশ্যাল ডিস্টেন্সিং, কোয়ারেন্টিন, এই সেই লাইন, যে সেলিম আলদিনের বিখ্যাত লাইন, বাঁচতে হলে জানতে হবে, তাই না? ঠিক আছে, একটা লাইন আছে, একটা ডিরেকশন পাওয়া যায়, একটা বোঝা যায় কি বলা হচ্ছে। আমি এটা অ্যাঙ্কারিং থট পাই। কোনো অ্যাঙ্কারিং থট নেই এই মুহূর্তে আমার কাছে। আমি কিসের জন্য দৌড়াবো? ওটা ওয়ান আইডিয়া দ্যাট উইল কনভিন্স মি অর উইল বাইন্ড আস টুগেদার। শিওর যে এখানে আপনারা যারা আছেন, আপনি আছেন, আশরাফ ভাই আছেন, ইউ ক্যান স্পেয়ার হেড দিস প্রজেক্ট, যেখানটাতে ব্র্যান্ড ফোরাম, হয়তো আশরাফ ভাই ইজ ভেরি ক্লোজ টু ব্র্যান্ড ফোরাম, অথবা দিস প্ল্যাটফর্ম অর মন্ত্রণালয়, সবাই মিলে যদি একটা করা যায়, আমার মনে হয় ইট উইল বি ফান। ইনফ্যাক্ট মানে সবাই মিলে একটা কাজ করা, একটা প্রবলেম সলভ করার জন্য। যদি আপনাদের মনে হয় এখান থেকে আমারে লাগবে, আমিও অলওয়েজ আসি, যে কোনো রকমের আইডিয়ার জায়গা থেকে। দরকার হবে এটা আসলে। ইটস সো ইম্পর্টেন্ট দ্যাট উই অল কাম টুগেদার এন্ড ডু সামথিং। এটা জরুরিও আছে, লাগবে এটা আসলে। হোয়াট আর উই ডুইং? আমরা কি করতেছি? এটা তো আমি তো প্রায়ই বলি যে আমরা 71 এর সময় তো ছিলাম না। এটা তো আমাদের জন্য যুদ্ধের সময়ের মতো একটা আমাদের। সো হাউ টু রিয়েলি বি আ পার্ট অফ দ্যাট হোল মুভমেন্ট? আমার রোলটা কোথায়? আমার মানে আছে না একটা, যে আমার রুমে তো আমরা 4 জন বাসায় থাকি, ধরো আমার যে বাসা আছে, ওখানে সোশ্যাল ডিস্টেন্সিং, কিছু বড় বড় কথা খুবই আরাম লাগে শুনতে আমার। ওয়াইফাই আছে, স্ট্রিমিয়ার আছে, যার নাই তার কি হইব? ঢাকা শহরটা বড় বলানি না, ঢাকা শহরটা ভালো থাকলে তো এগুলি দেখি আসলে অনেক ডিসকানেক্টেড কনসেপ্টগুলি, এত আইসোলেটেড। আমাদের কোম্পানিতে খুব
ছোট ছোট কাজ করে, ওয়্যারহাউসে কাজ করে, ডেইলি লেবার কাজ করে, আমরা তাদেরকে এগুলি কি বোঝাবো, সে যেখানে থাকে। তো এইটার চিন্তার অনেক ব্যাপার আছে। তবে এখানে সোশ্যাল কমিউনিকেশনের এক্সপার্টদেরকে আসলে আমি মনে করি সবারই দায়িত্ব, কিন্তু যেহেতু সোশ্যাল ক্যাম্পেইন বা সোশ্যাল কমিউনিকেশনের জন্য there is a group of expert people who understand this, আর পুরো গ্রামারটা খুব ভালো মতো জানে, ইংলিশটা খুব ভালো জানে। ওনারা আমার ধারণা গভর্নমেন্টের সাথে অনেক ক্লোজলি কাজ করতে পারেন আর কি। বিকজ যেটা বলছি অমিতাভ সাপোর্ট করে দেখে আমারও ভালো লাগলো। আসলে কমিউনিকেশনের রোল তো হচ্ছে তোমার বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করা। বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করতে না পারলে পজিটিভলি, যদি বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করতে না পারে, আসলে তো কমিউনিকেশনের পারপাস সার্ভ হবে না। মানে এই একটা ইস্যুতে দিস ইজ একটা অপরচুনিটি যেখানটাতে সবাই একসাথে কাজ করতে পারে। ইট শুড নট বি একটা শুধুমাত্র একটা কমিটি অথবা একটা এজেন্সি অথবা একটা ডিরেক্টর তারা এটার পুরো দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়ে নিবে। বিকজ আই এম শিওর উই অল আন্ডারস্ট্যান্ড যে সব জায়গাতেই কিন্তু এক্সপার্টিস আছে। মানে অন্যান্য এজেন্সি যাদের অনেক অনেক এক্সপিরিয়েন্স আছে, এশিয়াটিক অ্যাজ সাচ, অ্যাডকম যারা অনেক বড় বড় সোশ্যাল ক্যাম্পেইন করছে, বিটোপি তারা অনেক কিছু কাজ করছে। আমি শিওর যে সবাই যদি একসাথে বসে তাহলে অনেকে অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারবে। সো আমার মনে হয় এরকম একটা কিছু চিন্তা করে দেখতে পারেন। মানে ওটা প্রয়োজনীয়। অনেক। তবে রাজীব 1 ঘন্টা 40 মিনিট। হ্যাঁ চলো, আমাদের বয়স হয়েছে কিন্তু আমরা অনেকক্ষণ কথা বলতে এটা পারি। ফিচার লেন্থ সিনেমা 1 ঘন্টা 40 মিনিট, আয়নাবাজি 1 ঘন্টা 47 মিনিট ছিল। না আমরা আসলে শেষ করি। আমার কাছে মনে হয়েছে যে দর্শক না কি বলে এটাকে, কি বলে সোশ্যাল মিডিয়া থেকে, যাই হোক ভিউয়ার্স একই কথা, দর্শক। আচ্ছা, প্রথমে আবারও একটু ক্ষমা চাই, অনেক প্রশ্ন আসছে যে প্রশ্নগুলো আমরা নিতে পারি নাই। এটা আসলে 3 জন এমন মানুষকে আনা হয়েছে যারা এক একজন ঘন্টার পর ঘন্টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। সেখানটাতে আমরা 4 জন মিলে একসাথে যদি কথা বলি এটা, এবং আমাদের এতদিন পরে হয়তো বা দেখা হয়েছে আমাদের সাথে, আমি নিজে অনেক বেশি কথা বলছি, অত্যন্ত দুঃখিত। আশা করি যে আমরা পরবর্তীতে এরকম পাবো, তখন হয়তো এরকম 1-to-1 সেশন আমরা করতে পারবো যখন স্পেসিফিক ভাবে প্রশ্ন আসতে পারে। আমি জানি অনেক প্রশ্ন আসছে যেগুলো শুধুমাত্র শাওন ভাইকে করা হয়েছে, অনেক প্রশ্ন আশরাফ ভাইকে, অনেক প্রশ্ন অমিতাভকে। সো আমরা শেষ করি। আমার ধারণা এই সিচুয়েশনে প্রত্যেকে যদি অল্প একটু করে সময় নিয়ে একটু বলি যে জাস্ট কি আপনাদের মেসেজ আছে। অমিতাভ তুমি একটু মেসেজ দিতে পারো যারা দেখতেছেন এতক্ষণ কষ্ট করে তাদেরকে। মেসেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, সবার জন্য আমি দোয়া করি। শাওন ভাই? আমার আসলে বলার হচ্ছে কি যে সময়টা বড় একটা অদ্ভুত সময়, একটা বিজার টাইম। আসলে সবাই নানা রকম ভাবে সেটা রিয়াকশন হচ্ছে আর কি। কেউ হয়তো মানে ক্যারিয়ার নিয়ে টেনশনে, পয়সা নিয়ে চিন্তায়, কেউ আছে মানসিক ডিপ্রেশনে। মানসিক স্বাস্থ্য অনেক বড় বিষয় হয়ে দেখা দিচ্ছে এখন। আসলে অনেকে বুঝতে পারছে না কি করবো, বাইরে যাবো না ঘরেই বসে থাকবো। আসলে তো নানা রকম সমস্যা হচ্ছে। আমার কাছে মনে হয় এই সময়টা হচ্ছে গিয়ে চুপচাপ মাথা নিচু করে ঠান্ডা থেকে কুল থেকে সময়টাকে পার করা। নিজের স্বাস্থ্য দিকে খেয়াল রাখেন, স্বাস্থ্যগুলি মেনে চলেন, এবং it's a testing time. Let's fight it together. এবং ইনশাআল্লাহ we'll all pass it through. এবং তখন আমরা কমিউনিকেশন নিয়ে, মার্কেটিং নিয়ে, ইভেন্ট অ্যাক্টিভিশন নিয়ে আর অনেক কিছু কথা বলতে পারবো। 10 দিন পর্যন্ত যেটুকু যা পারেন, যারা এই ফিল্ডে আছেন, ডিজিটাল মিডিয়াতে কাজ করতেছেন, অ্যাডভার্টাইজিং কাজ করতেছেন, তারা সবাই আর কিপ আ পজিটিভ ভিউ পয়েন্ট, পজিটিভ থাকার চেষ্টা করেন, মানে মানসিকভাবে পজিটিভ থাকেন আর কি। হ্যাঁ, প্রায় ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে বউয়ের সাথে, গার্লফ্রেন্ডের সাথে, বাপমার সাথে, এটা বেশি করেন না, সাবধানে খেয়াল রেখে আর কি। আশরাফ ভাই, আপনার কাছে শেষ মেসেজটা শুনতে চাই, কিন্তু একজনের প্রশ্নটা আপনি একটু উত্তর দেন। মার্কেটিং এর ছাত্রদের জন্য কি একটা মেসেজ দিবেন প্লিজ? আচ্ছা, এটা আমি দেখলাম মার্কেটিং এর, আমিও তো মার্কেটিং এর ছাত্র, এখনো ছাত্র, কোনোদিন এখান থেকে বেরোতে পারবো বলে মনে হয় না। তবে আমি বলি, হ্যাঁ, সবাইকে শাওন যেটা বললো, অমিতাভ যেটা বললো, ওই মেসেজ আসলে রিপিট করি, সবাই স্টে পজিটিভ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ধৈর্যটা একটু রাখেন, আর যোগাযোগের মধ্যে থাকেন, বন্ধু বান্ধবের সাথে, পরিবারের সবার সাথে যোগাযোগের মধ্যে থাকেন, যাতে মনটা অন্তত চেয়ারফুল থাকে। এটা মার্কেটিং এর জন্য বলবো। মার্কেটিং এর ছাত্র বলেন, মার্কেটিং এর প্রফেশনাল যারা আছেন, আমি বলবো যে এই সিচুয়েশনে আবার রিইনভেন্ট করেন নিজেকে, গোয়িং ব্যাক টু বেসিক্স। আমরা যেটা বলছি যে মার্কেটিং খালি এই ক্যাপিটালিস্টিক মার্কেটিং যেটা, সেটা থেকে আমরা ভুলে, আমরা খুব কনজাম্পশন ড্রিভেন মার্কেটিংটা ভুলে আসলে মার্কেটিং যে ফান্ডামেন্টাল গুলো বলছি, এখানে আমরা মার্কেটিং 3.0 স্পিরিটটা বলছি, মাইন্ড, হার্ট এন্ড স্পিরিট, রেসপন্সিবিলিটি টুয়ার্ডস প্ল্যানেট, রেসপন্সিবিলিটি টুয়ার্ডস সোসাইটি, এই হোলিস্টিক মার্কেটিং এর যে কথা বলছি, যদি আমরা আমাদের কর্মজীবনে প্র্যাকটিস করতে পারি, আমাদের প্র্যাকটিক্যাল জীবনে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আপনি দেখবেন যে আজকের যে মহা দুর্যোগ,
সেগুলো আমাদের জীবনে অনেক কম হবে। তো মার্কেটিং এর সেই সমস্ত প্র্যাকটিস গুলো আপনারা নিজেরা শিখেন, পড়াশোনা করেন, আর অনেক বেশি জানেন, এবং আপনারা যখন কর্মজীবনে প্রবেশ করবেন বা যারা এখন অলরেডি আছেন তারা আপনাদের সারাউন্ডিংটাকে সেই সমস্ত লব্ধ জ্ঞান দিয়ে আপনারা এটাকে অনেক এনরিচ করবেন, যাতে কর্পোরেশনের কাজগুলিতে সেগুলোর রিফ্লেকশন দেখা যায়। I think then you will really make a very bright generation যারা কিনা সামনে লিডারশিপটা নেবে। থ্যাংক ইউ সো মাচ আশরাফ ভাই, থ্যাংক ইউ সো মাচ শাওন ভাই, থ্যাংক ইউ অমিতাভ। আমার মনে হয় একটা খুব অনেকদিন পরে একটা আমরা একসাথে আড্ডা দিলাম, আমার জন্য খুব ভালো। আমি দেশের থেকে এত দূরে থাকি, একসাথে তিনজনকে নিয়ে গল্প করা কখনো হয়নি, আলাদা আলাদাভাবে হয়তো বা হয়েছে। সো আপনারা ভালো থাকেন, সবাই ভালো থাকবেন। আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম, 1 ঘন্টার প্ল্যান আমাদের প্রায় 1.5-2 ঘন্টা হলো। তো এই হয় আমাদের মতো যারা গল্পবাজ মানুষজন আছে তাদের সাথে আড্ডা মারতে গেলে। সবাই ভালো থাকবেন, আমরা লাইভটা থেকে খোদা হাফেজ জানাচ্ছি। থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ, ভালো থেকো রাজীব, থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ।